तिष्ठन्यतु नित्यं प्रीतिकरा भवन्तु सर्वे प्रसन्नाग्रह বাহ, অতি উত্তম, খুব সুন্দর হয়েছে। আর আর দেরি করবো, আমরা ক্লাসে ঢুকবো। আমি শুধু যে ছক আমাদের গ্রুপে আগের সপ্তাহে দেওয়া হয়েছিল, কয়েকজন তার একটু ব্যাখ্যা করুন, একটু বিচার করবেন, বেশিক্ষণ না, সামান্য মিনিট 15 মতন। তারপরেই আমরা নতুন সিলেবাসে যাব আজকে। আর একটা নতুন করে বিচার পদ্ধতি আমরা শিখবো। এই ছকটি আমাদের বিচারে ছিল তো? সবাই ছকটি দেখতে পাচ্ছেন? স্পষ্ট তো সবার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এই ছকটিকে আমরা খুব সংক্ষেপে একটু বিচার করে নেব, তারপরে নতুন সিলেবাসে ঢুকবো। চন্দন বাবু, চন্দন অধিকারী, আপনাকে দিয়ে শুরু করা যাক। আচ্ছা, উনি নেই। সৌমিত্র মিশ্রা। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, শুরু করুন আপনি, আপনাকে দিয়ে হোক তাহলে। স্যার, এই ছকের লগ্ন হচ্ছে তুলা এবং রাশি হচ্ছে আপনি বিচার করে যান। মকরা। আপনি ছকটা বলে যান, বিচার করুন। আর আপনার বিচারটা সঠিক হলো কিনা এটা হরেন্দ্রনাথ বাবু বলবেন। আচ্ছা, তো লগ্নপতি শুক্র বসে আছে, দশমে বসে আছে। দশমে বসে আছে বুধের সঙ্গে, মঙ্গলের সঙ্গে। হ্যাঁ, তারপরে? হুম। শুক্র বুধ মিত্র সম্পর্ক। মঙ্গল শুক্র, মঙ্গল শুক্র শত্রু সম্পর্ক। স্যার, এখানে শুক্র শুভ আছে। তো লগ্নপতি শুভ থাকায় এবং লগ্নপতি দশমে গিয়ে বসে আছে। তো দশম থেকে আমরা বিচার করি মাতার সুখ, বন্ধু, বিদ্যা। তো এক্ষেত্রে জাতকের
মাথার সুখ হবে। তারপরে দ্বিতীয় পতি মঙ্গল, মঙ্গল বসে আছে দশমে শুক্র এবং বুধের সঙ্গে। এবং দ্বিতীয় ঘরে শনি বসে আছে। দ্বিতীয় ঘরে শনি থাকায় এই জাতকের রোগ হবে, ধন থেকে অর্থনীতিভাবে একটু পিছিয়ে পড়বেন। আমার মনে হয় না প্রথমে আমাদের ডাটাটাকে ভালো করে বলা উচিত, যে মানে যেরকম এই প্রথমে আমরা দেখছি যে শুক্র আছে, শুক্র ওখানে আছে, বসে আছে, কার ঘরে বসে আছে, সেই ঘরের প্রতীকে। হ্যাঁ, আমি এখানে যদি দেখতে পাচ্ছি শুক্র, আপনি বলে লগ্নপতি শুক্র, তাই না? তো শুক্র বসে আছে আপনার এর ঘরে, কর্কটে। এবার কর্কটে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল নিচস্থ, কর্কটে গিয়ে মঙ্গল নিচস্থ হয়। আবার ওখানে সূর্য আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, চারজনই একটাই জায়গায় কর্কের ঘরে আছে। যখন কর্কটা হচ্ছে চন্দ্রের ঘর, আর চন্দ্রের সাথে কার শত্রুতা, কার মিত্রতা, এরকম এইগুলো যদি বিচার করা যায় প্রথমে, কারণ কি আগে ডাটাটা তুলতে হবে, তারপরে ওগুলো জিজ্ঞেস করা ওকে ভালো হবে না, এরকম আমি ভাবছিলাম। আচ্ছা জোসে বলুন, ঠিক বললাম? তাই কি করব? শুক্র আচ্ছা, হয়ে গেছে তাহলে। এটা না হচ্ছে স্যার এইভাবে কি বলে দেবো তাহলে শুভ অবস্থায় আছে কি অশুভ অবস্থায় আছে? বুধ আমি শুনতে পাচ্ছি না ঠিক করে। একটু স্পষ্ট করে বলছি স্যার হরেন্দ্র আপনার কথা স্পষ্ট আসছে না, খুব আটকে আটকে আসছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার হরেন্দ্র বাবু যেটি আমরা গুলো আগে আটকাচ্ছে, শুভ কথা খুব আটকাচ্ছে। স্যার সেগুলো কি? ঠিক আছে, আপনি বলুন কি বলতে ইচ্ছে হ্যালো, বলুন, আপনি আপনার কথাটা বলুন, ঠিক আছে। দেখুন, এই ছকটা থেকে যেটা আমাদের কনফিউশন তৈরি হবে, এক তো লগ্ন এবং রাশি আমরা প্রত্যেকে দেখতে পারি। এই ছকে দেখতে পাচ্ছি তুলা লগ্ন, কর্কট রাশি, খুবই স্পষ্ট এটা। এবার তুলা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, শুক্র গিয়ে বসে আছে দশম ঘরে, সেখানে আবার মঙ্গল, রবি এবং বুধকে নিয়ে বসে আছে। সেদিক থেকে দেখতে গেলে এক তো শুক্র বসে আছে শত্রু ঘরে, দ্বিতীয়ত মঙ্গল এবং রবি দুজনেই শুক্রের শত্রু, মিত্র বলতে বুধ একা, আবার গেছে শত্রু ঘরে। তো দেখা যাচ্ছে মিত্রের থেকে শত্রুর সংখ্যা অধিক, তাই শুক্র এখানে স্বাভাবিকভাবেই পীড়িত থাকবে। এবং যদি দেখি প্রত্যেকটা গ্রহকে যদি ইন্ডিভিজুয়ালি বিচার করা যায়, এবার যদি বুধকে দেখি, বুধের অবস্থানটা কেমন না, বুধ আবার চন্দ্রকে শত্রু মনে করে, তার মানে বুধও কিন্তু এক প্রকার শত্রু ঘরে রয়েছে।
তারপর বুধের মিত্র বলতে একমাত্র শুক্র। আর রবিকে বুধ মিত্র মনে করে বটে, কিন্তু রবি আবার বুধকে সম মনে করে। তো যদি একাধারে ধরেও নিই যে রবিও বুধের মিত্র এবং শুক্র বুধের মিত্র, তাহলে মঙ্গল তো মিত্র নয়, মঙ্গল তো বুধের শত্রু। আবার বুধ বসে আছে শত্রু ঘরে, সেখান থেকে দেখা যাচ্ছে আবার চন্দ্র পূর্ণ দৃষ্টি করছে নিজের ঘরে, অর্থাৎ রবি বুধ শুক্র মঙ্গল এদের সবাইকে চন্দ্র দেখছে পূর্ণ দৃষ্টিতে। এক্ষেত্রে কিন্তু বুধের ফলটাও খানিকটা কমে গেল, মানে শুভ ফলটা কমে গেল। শুক্রের তো কমলোই, বুধেরও কমলো। যদি মঙ্গলকে দেখি, মঙ্গলের অবস্থা খুবই খারাপ। কেন না, মঙ্গল এই ঘরে নিচস্থ হয়, কর্কটে মঙ্গল নিচস্থ হয়। তাহলে মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, রবি মিত্র তার সঙ্গে রয়েছে। আর চন্দ্র যেহেতু মঙ্গলের মিত্র, তাই মঙ্গল মিত্র ঘরে আছে, কিন্তু শুক্র বুধ দুজনেই শত্রু। তাহলে মঙ্গলের অবস্থা একেই তো নিচস্থ হয়ে খারাপ ছিল, রবি আসতে মিত্র আসতে তবুও যে একটু ফিরলো, কিন্তু শুক্র বুধ এসে আরো নামিয়ে দিল। মঙ্গলও খুব একটা শুভ ফল এখানে দিতে পারবে না। রইল বাকি রবি। রবি মিত্র ঘরে, মিত্রের সঙ্গে আবার সেখানে শত্রুও আছে। রবিরও ফলটা খানিকটা ডাউন হলো, অর্থাৎ এই ঘরে যে চারটি গ্রহ বসে আছে, রবি মঙ্গল শুক্র বুধ, এই চারজনের ফলেরই শুভ ফলটা অনেকাংশেই কমে গেল। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি সপ্তমস্ত বৃহস্পতি। বৃহস্পতি বসে আছে সপ্তমে। সপ্তমে বৃহস্পতি বসে আছে মানে পূর্ণ ফল পাওয়া যাবে। সপ্তমে পূর্ণ ফল অর্থাৎ পত্নীর দিক থেকে কোনোরকম সমস্যা সৃষ্টি করবে না, যেহেতু বৃহস্পতি বসে আছে। কিন্তু সপ্তম পতিকেও দেখতে হবে, সপ্তম পতির অবস্থানটা কেমন। তো সপ্তম পতি মঙ্গল নিচস্থ হয়েছে দশমে গিয়ে, আর সপ্তম পতির অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে যে বৃহস্পতির ওপরে গিয়ে কেউ কিছুই করতে পারে না। সব থেকে একটা খুব প্রচলিত একটি কথা, কিম কুর্বতা গ্রহ সার্ভে লগ্নে গ্রহ বৃহস্পতি। যদি কারোর লগ্নে বৃহস্পতি বসে থাকে, তাহলে বাকি নবগ্রহরা যতই খারাপ অবস্থায় থাকুক না কেন, তারা তার কিছুই করতে পারে না। আর বৃহস্পতি একাই তাকে সামলে দেয়, এতটাই পাওয়ারফুল গ্রহ বৃহস্পতি। এবং মহাকাশে যদি গ্রহদেরকে আমরা দেখি, বৃহস্পতির মতন বড় গ্রহ আকারে আর কিন্তু একটাও নেই, সূর্যের পরে আর কি। সূর্য সবার থেকে বড়, তো সূর্যের পরে কিন্তু একমাত্র বড় গ্রহ বলতে বৃহস্পতি আছে, আর কোনো গ্রহ অতটাও বড় নয়। কেমন? আর এই ছকটা দেখে এটাও বলা খুব ইজি ব্যাপার যে এই ব্যক্তির জন্ম হয়েছিল পূর্ণিমার সময়। এইখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা কি করে সম্ভব যে জন্ম ছক থেকে আমরা তিথি কি করে বুঝবো? কারোর আইডিয়া আছে? না স্যার। সৌমিত্র, সৌমিত্র বাবু, সৌমিত্র মিশ্রা। আচ্ছা, স্যার, হ্যালো কি স্যার? হ্যাঁ মিথুন বাবু বলুন। বলছি কি বললেন, কি করতে পারলাম না, বুঝতে পারলাম না। আপনার কথা আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, জোরে পাচ্ছি না, একটু জোরে বলবেন? হ্যাঁ, বলছিলাম যে কি বললেন কি বুঝতে পারলাম না, এখন কি জিজ্ঞেস করলেন যে একটা কথা, যে আমি বললাম যে বুঝতে জন্মছক পারলাম থেকে না। একটি ব্যক্তি কোন তিথিতে জন্মেছে এটাও বলা সম্ভব। তো আমি বলছি এখন এই ব্যক্তির জন্মটা পূর্ণিমার সময় হয়েছিল। এই জন্মছকটি কে পাঠিয়েছিল গ্রুপে? এটা স্যার আমি পাঠিয়েছিলাম। আমি বলতে নামটা বুঝিয়ে দেখতে পাচ্ছি না। দেবকুমার ঘোষাল স্যার। দেবকুমার বাবু, আপনি আর তিথিটা চেক করুন তো, তিথিটা কি লিখছে? শুক্লপক্ষ চতুর্দশী থেকে পূর্ণিমার মধ্যেই হওয়ার কথা। তিথিটা স্যার আমার জানা নাই, জানতে হবে তাহলে। আপনি যে এই যে এটা কি স্ক্রিনশট তো ফোন থেকে দিয়েছেন? হ্যাঁ দেখুন এইটা যে ওপরে রাশি চার্ট লেখা আছে, এটা বাঁদিকে একটু একটু করে সরানো, মানে পঞ্জিকা বলে একটা জায়গা পাবেন, ওর মধ্যেই তিথি পেয়ে যাবেন।
আচ্ছা স্যার। এই অ্যাপসটা খুব কাজের অ্যাপস এবং এর মধ্যে এ টু জেড সমস্ত রকম তথ্য পাওয়া যায়। দেখো এর থিওরিটা হচ্ছে, যখন আমরা কি করে বুঝবো যে ব্যক্তির জন্ম শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে, ভালো করে সবটা দেখুন। গ্রহগুলো আসলে কোন দিকে ঘুরছে, এইভাবে ঘুরছে না, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এখন দেখছি যে সূর্য এবং চন্দ্র একদম একে অপরের সমসপ্তমে, মানে সূর্যের যে ফোকাসটা পুরো চন্দ্রের উপরে গিয়ে পড়ছে, একদম পূর্ণ চন্দ্র। আর আমরা আকাশে একদম চন্দ্রকে পূর্ণ অবস্থায় কোন সময় দেখতে পাই, কে বলতে পারবে? পূর্ণিমার সময় স্যার। পূর্ণিমার সময়, একদমই তাই। ওই জন্য স্যার বেশি বড় দেখায় এবং পূর্ণিমা উজ্জ্বল দেখায়। এই জন্যই বেশি বড় দেখায়। এই জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে এই জন্মছকেও সূর্য চন্দ্রের দিকে তাকাচ্ছে তো একদম ফুল ফোকাসে। আর চন্দ্র এখানে কিন্তু চন্দ্র কি, চন্দ্রের তো নিজস্ব কোনো আলো নেই। চন্দ্র রাত্রেবেলায় আমাদের যে জ্যোৎস্না আলোটা দিচ্ছে, এটা তো সূর্যেরই আলো। হ্যাঁ। তো এখানেও ঠিক তেমনি, যে সূর্য এখন চন্দ্রকে আলো প্রদান করছে, আর চন্দ্র এই মুহূর্তে পূর্ণ চন্দ্র রয়েছে। তো এই জন্য এটা পূর্ণিমাতেই জন্ম। এবার শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ এটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য দেখুন খুব ইজি ব্যাপার, পূর্ণিমার পর কোন পক্ষ আসে? কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ আসে। চন্দ্র যখন এই সপ্তম ঘরটা ছেড়ে, মানে সূর্য থেকে সপ্তম ঘরটা ছেড়ে অষ্টমে প্রবেশ করবে, মানে কোন পক্ষ পড়ে গেল? কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ। তার মানে একটা হিসাব পেয়ে গেলাম যে সূর্য থেকে যখন চন্দ্র সপ্তম ঘরের পরে থাকবে, তখনই কিন্তু কৃষ্ণপক্ষ চলছে। আর যখনই সূর্য থেকে সপ্তম ঘরের আগে চন্দ্র থাকবে, তখনই শুক্লপক্ষ চলছে। এটা ক্লিয়ার? আর যখনই দেখবো সূর্য থেকে একদম সপ্তম ঘরেই চন্দ্র বসে আছে, তখনই ছিল পূর্ণিমা। আর যখন দেখবো সূর্যের সঙ্গে চন্দ্র বসে আছে, তখন কি হবে? অমাবস্যা। অমাবস্যা। খুব ইজি কনসেপ্ট। সূর্য চন্দ্র এক ঘরে আছে মানেই কৃষ্ণপক্ষ এবং অমাবস্যা। আচ্ছা স্যার, এটা স্যার ভালো জিনিস শেখা গেল একটা। আজকে আমি কিছু নতুন জিনিস দেব, নতুন তথ্য দেব। আর একটা জিনিসের রয়েছে, সূর্য আর বুধ রয়েছে, তাহলে বুধাদিত্য যৌগ তো রয়েছে স্যার। হ্যাঁ, অবশ্যই বুধাদিত্য যুগের ফল পাবে, তবে পূর্ণাংশের ফলটা পাবে না, কারণ যেহেতু ওখানে আরো অন্যান্য গ্রহ ঢুকে গেছে। হ্যাঁ। ফলের তারতম্য ঘটবে, একটু কমে যাবে। কেমন? আচ্ছা, এইবার দেখুন আমরা 12টা ঘর পড়েছিলাম না? এই যে 12টি রাশি আছে না, রাশির কথা এখন ছেড়ে দিন। এই যে 12টি ঘর আছে, এই 12টি ঘরকে আমরা শরীরের সঙ্গে তুলনা করবো কি করে? বিভিন্ন লোকের শরীরে বিভিন্ন রকম রোগ হয়, তাই না? যদি আমি এইটাকে আচ্ছা ছিল সম্ভবত, এই যে দেহ লেখা আছে, দেহটাকে আমি লগ্ন ধরে নিলাম। দেহ মানে লগ্ন, আমরা জানি। এই লগ্ন স্থানটাকে আমরা শরীরের কোন অংশের সঙ্গে মেলাতে পারি? লগ্ন মানে জানবো আমরা সেই, এটা যার জন্মছক হবে, যার লগ্ন যেখানে, সেই লগ্নটা থেকে যারা দেহ বিচার করব, সেই দেহের একটা পার্টিকুলার অংশ বিচার করব। যেমন মস্তক, লগ্ন হলো জাতকের মস্তক। দ্বিতীয় ঘর থেকে জাতকের মুখ এবং গলা। তৃতীয় ঘর থেকে জাতকের বক্ষস্থল মানে বুক। চতুর্থ ঘর থেকে তার হৃদয়কে বিচার করব। পঞ্চম ঘর থেকে আমরা বিচার করব পেটের বিভিন্ন অংশ, লিভার টিভার ইত্যাদি, এই সমস্তগুলো আমরা পঞ্চম ঘর থেকে বিচার করব। ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করব কাকাল, যেটাকে কোমরের ঠিক ওপরের অংশটা, তলপেটের নিচের অংশটাকে কাকাল বলা হয় যেখানটা, সেই কাকালটাকে বিচার করব এবং তার সঙ্গে কোমরটাকেও নিয়ে নেব।
সপ্তম ঘর থেকে আমরা বস্তি ভাগ এবং তলপেট বিচার করব। অষ্টম ঘর থেকে আমরা আমাদের প্রাইভেট পার্ট এবং সেই সমস্ত ওই ওই জায়গাটার পুরো অংশটা অষ্টম ঘর থেকে আমরা বিচার করব। নবম ঘর থেকে আমরা উরু বিচার করব, দাবনা যেটাকে বলি আমরা উরু। দশম ঘর থেকে বিচার করব হাঁটু। 11 নম্বর ঘর থেকে বিচার করব জঙ্ঘা, মানে হাঁটুর নিচের অংশটা। এবং 12 নম্বর ঘর থেকে আমরা পা বিচার করব। এই হচ্ছে টোটাল আমাদের 12টা ঘরের সঙ্গে পুরো দেহের বিচার। স্যার একবার বলে দেবেন? হ্যাঁ, অবশ্যই। লগ্ন থেকে আমরা জাতকের মস্তক বিচার করব, মাথা। দ্বিতীয় ঘর থেকে আমরা জাতকের মুখ এবং গলা বিচার করব। তৃতীয় ঘর থেকে বিচার করব বক্ষস্থল, মানে বুক। চতুর্থ ঘর থেকে বিচার করব হৃদয়। পঞ্চম ঘর থেকে বিচার করব তার ক্রোর, মানে পেট সমবর্তী জায়গাটা। ষষ্ঠ থেকে বিচার করব কাঁকাল, মানে কোমরের অংশ। সপ্তম ঘর থেকে বিচার করব বস্তি বা তলপেট, নিচের অংশটা। অষ্টম ঘর থেকে আমাদের গুহ্যস্থান বিচার হবে এবং তার সমীপবর্তী যে দেশগুলো আছে, জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলোর বিচার হবে অষ্টম ঘর থেকে। নবম ঘর থেকে আমরা উরু বিচার করব, দাবনা। দশম ঘর থেকে জানু বা হাঁটু। একাদশ ঘর থেকে জঙ্ঘা, মানে হাঁটুর নিচের অংশটাকে জঙ্ঘা বলা হয়, গোড়ালি পর্যন্ত। হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত জঙ্ঘা বলা হয়, এটা জঙ্ঘা দেশ। একাদশ ঘর থেকে আমরা জঙ্ঘা বিচার করলাম এবং দ্বাদশ ঘর থেকে যে অংশটা পড়ে আছে, শুধু পায়ের অংশটা, গোড়ালি থেকে পা এইটুকু অংশ পড়ে আছে, এই অংশটা দ্বাদশ ঘর থেকে বিচার হবে। কেমন? এই হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে 12টি ঘরের বিচার। এইবার প্রশ্ন হচ্ছে, এই বিচারগুলো আমরা করব কিভাবে করব? যেমন ধরুন, আমি ধরে নিলাম কারণ মেষ লগ্ন। আমরা বিভিন্ন রাশির আকৃতি প্রকৃতিগুলোকে দেখেছি, তাই না? যদি প্রথম দিকে চলে যাই আমরা, আমাদের রাশির আকৃতি প্রকৃতিগুলো কিরকম ছিল? ঠিক এরকম। এটা হচ্ছে মেষ রাশি, এটা বৃষ, এটা মিথুন, এটা কর্কট, এটা সিংহ। তো এরকম আকৃতি প্রকৃতিগুলো দেখেছি। এইবার আমি ধরে নিলাম কারোর একটা লগ্ন রয়েছে মেষ লগ্ন। মেষ লগ্ন পেয়ে গেলাম। মেষ লগ্ন থেকে আমরা তার দেহ বিচার করব এবং যদি পার্টিকুলার পারফেক্টলি শরীরের প্রত্যেকটা অঙ্গকে দিয়ে এইরকম ভাবে বিচার করি, তাহলে কিরকম পাবো আমরা? যদি লগ্ন খুব ভালো থাকে, লগ্নের অবস্থান খুব ভালো থাকে, তাহলে তার মস্তক কিন্তু স্বচ্ছ, মানে মস্তকের জায়গাটা খুব সুন্দর হবে। তার দ্বিতীয় ভাগ ভালো আছে, দ্বিতীয় ঘরটা। দ্বিতীয় ঘর ভালো থাকলে তার মুখ খুব সুন্দর হবে, দেখতে শুনতে ভালো হবে এবং কথাবার্তা খুব সুন্দর বলবে। তৃতীয় ভাবটাকে যখন দেখবো যে তৃতীয় ভাবটা সুন্দর থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, তার বক্ষস্থলটা খুব ভালো হবে, মানে বুকের পোর্শনটা চওড়া হবে, সুডৌল হবে, সুন্দর দেখতে হবে। যদি খারাপ থাকে, নেগেটিভ ফল, দেখতে খারাপ, খুব একটা ভালো হবে না, সরু মতন হবে, কৃষ রোগা টাইপের দেখতে লাগবে, অত্যাধিক মেদবহুল হয়ে যাবে তখন। কেমন? আচ্ছা, চতুর্থ ঘর থেকে হৃদয় বিচার করব। চতুর্থ ঘর যখন দেখবো আমরা খুব ভালো রকম আছে, হৃদয় খুব ভালো, মানে মন ভালো। চতুর্থ ঘর থেকে আমরা মনের বিচারও করে থাকি, তাই না? তো মন ভালো। আর হৃদয় বলতে এখানে কিন্তু মনের কথা বলা হয়নি, এখানে হৃদয় বলতে হার্টের কথা বলা হয়েছে। হার্টের অবস্থান কেমন থাকবে, হার্টে কোনো রোগ আসবে কিনা, হার্টে কোনো প্রবলেম থাকবে কিনা, ইত্যাদি বিষয়ের কথা বলা হয়েছে। যেই ব্যক্তির দেখবো চতুর্থ ঘর পীড়িত আছে, মানে হার্টের প্রবলেম আসতে পারে। এবার হার্টের প্রবলেম আসবেই কিনা সেটা বুঝতে গেলে তখন অষ্টম ঘরকে দেখতে হবে, কারণ প্রধান রোগের ঘর হচ্ছে অষ্টম ঘর, তার সঙ্গে ষষ্ঠ ঘর সংযোগ দেয় বটে। তাহলে এইগুলোকে দেখতে হবে, এগুলো আমরা পরে পরে শিখবো। এখন শুধু এই বিচারটা কি করে করবো সেটা দেখে নেব। আচ্ছা, পঞ্চম ঘর থেকে আমরা কোল বিচার করছি, ক্রোর অর্থাৎ পেট। তো এই যে পেট পঞ্চম থেকে বিচার হচ্ছে, পঞ্চম পতি এবং পঞ্চমস্ত গ্রহ যদি ভালো শুভ অবস্থানে থাকে, এই সমস্ত ব্যক্তির পেটের প্রবলেম কম হয়, খুব একটা হয় না। এবং পেট একদম সিক্স প্যাক ওয়ালা পেট, খুব সুন্দর দেখতে, ভুঁড়ি টুড়ি কম থাকে। আবার অনেকের একটু নদচুন্দর ভুঁড়ি একটু হয়ে যায়, সেটা অন্য ব্যাপার। তো প্রধান কথা হচ্ছে যে পেটের রোগ হয় না বললেই চলে, যাদের পঞ্চম অবস্থানটা খুব ভালো হয়। ষষ্ঠম অবস্থান হচ্ছে কাঁকাল বা কোমর বলতে পারি।
এই জায়গাটা ভালো করতে গেলে ষষ্ঠ প্রতীক এবং ষষ্ঠস্থ গ্রহকে উত্তম হতে হবে, ভালো হতে হবে, তবে সেই জায়গাটা ঠিকঠাক হবে। সপ্তম হচ্ছে বস্তি বা তলপেট, যাদের তলপেটের নিচের দিকে ব্যথা থাকে, বস্তি দেশে ব্যথা থাকে, সমস্যা থাকে, তাদের সপ্তমস্ত গ্রহ এবং সপ্তম প্রতি উভয় পীড়িত থাকে। যদি সপ্তম ঘর, সপ্তমস্ত গ্রহ, সপ্তম প্রতি এই গ্রহগুলো ভালো থাকে, এই জায়গাটা ভালো থাকে, তাহলে ওই সংক্রান্ত জায়গায় কোনো রকম সমস্যাটা হয় না। অষ্টম ঘর থেকে আমরা গুহ্যস্থান বিচার করি, তৎসমীপবর্তী দেশকে বিচার করি। তাহলে অষ্টমস্ত জায়গা যদি পীড়িত হয় তাহলে সেই সমস্ত জায়গায় সমস্যা থাকবে। অষ্টম ভালো থাকলে ওই জায়গায় কোনো সমস্যা নেই। নবম থেকে আমরা উরু বিচার করি, এবং উরুটা এতটাই নবম স্থানকে দেওয়া হয়েছে নবম ভাগ্যের স্থান, এবং নবমকে উরু দেওয়া হয়েছে কারণ হচ্ছে উরুর মধ্যে যে হাড়টা রয়েছে না, অস্থি হাড়, এটাই কিন্তু আমাদের শরীরের সব থেকে বৃহত্তর হাড়, সব থেকে বড় হাড় কিন্তু ওইখানেই রয়েছে। আর নবমটা হচ্ছে ভাগ্যস্থান, ওইখানেই দুর্যোধনকে মেরে হাড় ভেঙে দেওয়া হয়েছিল এবং সে বহু কষ্টে তার মৃত্যু প্রাপ্ত করেছিল। আর ওই জায়গায় কেন ভাঙা হলো, এখান থেকে আমরা অনেক তথ্য পাই যে দ্রৌপদীকে নিয়ে অনেক কুমন্তব্য করেছিল, ওই জায়গায় বসানোর কথা বলেছিল, সেই জন্য ভীম প্রতিজ্ঞা করেছিল। হ্যাঁ, এটা তো আছেই, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যদি আমি জ্যোতিষের দৃষ্টিতে দেখি, তাহলে ওই জায়গাটাই কেন ভেঙে তাকে মৃত্যু দেওয়া হলো? আর ওই সময়টাতে দুর্যোধনের মতো অধর্মী ব্যক্তি আর কেউ ছিল না। দুর্যোধন জানতো ধর্ম কি জিনিস, তবুও সে ধর্মের অনুকরণ করেনি। যুধিষ্ঠির ধর্মরাজ তার দাদা, তবুও তাকে সে সেই সম্মানটুকু দেয়নি, এবং ধর্ম আচরণ কি জানা সত্ত্বেও, ধর্মপথ কি সেটা জানা সত্ত্বেও সে ধর্মপথে চলেনি। আর নবম ঘরটা কিসের ঘর? নবম ঘরটা ধর্মের ঘর। তার নবম ঘরটা অত্যন্ত পরিমাণে খারাপ থাকার কারণে সে ধর্মের অনুকরণ করতে পারেনি এবং অধর্ম আচরণ করে গেছে। সেই জন্য তাকে তার উরুকে ভাঙতে হয়েছিল, বা সেইখান থেকেই তার মৃত্যু এসেছিল। যাকে দশম ঘর থেকে আমরা জানো মানে হাঁটু বিচার করি। যদি হাঁটুর ব্যথা, অল্প বয়সে হাঁটুর ব্যথা এসে যাচ্ছে, হাঁটুর সমস্যা এসে যাচ্ছে, ইউরিক অ্যাসিড কমে যাচ্ছে, ইত্যাদি সমস্যাগুলো যখন আমরা দেখতে পাই, তখন অবশ্যই অতি অবশ্যই দশম ঘর কোনো না কোনো ভাবে পীড়িত রয়েছে। একাদশ হচ্ছে জংঘা, মানে হাঁটুর নিচের অংশটা, এখানে অনেকের ব্যথা থাকে, অনেকের বাচ্চা বয়সে খেলতে গিয়ে ভেঙে যাচ্ছে, হাত পা ভেঙে গেল, এদিক সেদিক কোনো সমস্যা হয়ে গেল, তো এইগুলো কিন্তু আমরা একাদশ ঘর থেকে বিচার করি। দ্বাদশ ঘরে পা, মানে পা মানে পুরো পা নয়, কিন্তু শুধু গোড়ালি অংশ থেকে যতটুকু অংশ বাকি আছে এইটুকুটাই দ্বাদশ ঘর থেকে বিচার হয়। এইটুকু সম্পর্কে এসে যদি কোনো সমস্যা হয় সেটা দ্বাদশ থেকে আসবে। কেমন? এই রকম ভাবে এই বিচারগুলো হয়। এই বিচারটা বুঝতে কোথাও অসুবিধা কারণ? হ্যালো, বলছিলাম যে আপনি যে বই মানে বইটা কিনতে বলেছিলেন, যেটা এটা আমি এখনই দিলাম, তো বইয়ের মধ্যে মধ্যে সম্পূর্ণ আপনি একটু লেখা জোরে রয়েছে বললে আমাদের। ভালো হয়, আমি শুনতে পাচ্ছি না। বলছিলাম যে বইটা আমি এখনই দিতে দিলাম, হ্যাঁ আপনি কিনতে বলেছিলেন, সেটা পুরো সম্পূর্ণ লেখা আছে চেষ্টা করবেন। আমি আপনার কথা একটাও বুঝতে পারছি না, আমি শুনতেই ঠিক পাচ্ছি না। আছে আচার্য মশাই, উনি উনি বলছেন, উনি আপনি যে বইটা বললেন এখনই জ্যোতিষ কল্পদ্রুম, ওই বইটার ছবিটা দিয়েছেন গ্রুপে, আর উনি বলেছেন এটাতে সবকিছু দেওয়া আছে, এই বললেন। ঠিক আছে মিঠুন বাবু। হুম হুম। আচ্ছা, মানে আচার্য মশাই জিজ্ঞেস করতে, এখন যে বুঝিয়েছেন সেটা বুঝতে পেরেছেন তো সবাই, সেটা জিজ্ঞেস করছেন। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ আমাদের হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার এটা খুব ভালোভাবে বলেছেন। ধীরে ধীরে সবার, আমার তো ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে, যে প্রতি কটা পার্ট হিসাবে সেটার দেখতে হবে আর সেটা করতে হবে। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু অনেকের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। যেরকম একটু আগে যে ছকটা আমরা বিচার করছিলাম, যদি প্র্যাকটিক্যালে চলে যাই একদম, খুব সুবিধা হবে। দেখুন এই ছকটা থেকে বোঝা যাচ্ছে যে রাহু রাহু মোটামুটি যেখানে থাকে একটুখানি গন্ডগোল সে পড়েই। কেমন? তো রাহু বসে আছে ষষ্ঠ ঘরে,
এবার এই যে ষষ্ঠ ঘরে রাহু বসে আছে, ষষ্ঠ ঘরে রাহু বসে থাকলে যে আমি কাঁকাল বললাম বা কোমরের অংশ, এই ব্যক্তির কিন্তু কোমরের প্রবলেম আসবে। মানে মনে হবে যেন শীতটার দিকটা একটু ব্যথা ব্যথা ভাব, একটু ব্যথা রয়েছে, একটু প্রবলেম হচ্ছে কোমরে, উঠতে বসতে ব্যথা লাগে। এই প্রবলেম গুলো কিন্তু এই ব্যক্তির চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। রাহু ষষ্ঠে বসে, খুব কাঁকালে রাহু বসে আছে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু দশম ঘরটাও পীড়িত দেখতে পাচ্ছি, দশম ঘরটা খুব একটা শুভ নয়, দশম ঘরটাও পীড়িত থাকার কারণে দশম ঘর থেকে আমরা কোন অঙ্গ বিচার করি কে বলতে পারবে? জানু, জানু মানে মানে হাঁটু। হাঁটু। তার মানে হাঁটুর প্রবলেম দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। কেমন? আচ্ছা, আর কি প্রবলেম আসতে পারে? আর কোন ঘরটাকে দেখতে পাচ্ছি যে পীড়িত হয়ে আছে? দেখুন দ্বাদশ কেতু ঘরটা, কিরকম ফল দেয়? কেতু যেখানে বসে আছে দ্বাদশ ঘর, ওটা কিন্তু পীড়িত হয়ে আছে এক প্রকার। আচ্ছা, তার মানে পায়ের সমস্যাও আসবে। পায়ের পাতা। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু আমরা এই প্রত্যেকটা জিনিসের বিচার করি। এবার এটা তো গেলে একতরফা বিচার। এবার এইরকম ভাবে গ্রহদের বিচার আছে। এই যে বিচারটা আমরা করলাম না, প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘর, প্রথম দ্বিতীয় তৃতীয়, এরকম ভাবে এটা কিন্তু রাশির ক্ষেত্রে প্রযোজ্য। যেরকম মেষ রাশির ক্ষেত্রে মস্তক, আপনার বৃষ রাশির ক্ষেত্রে মুখ গলা, মিথুন রাশির ক্ষেত্রে বক্ষস্থল, ঠিক এরকম যেরকম যেরকম ভাবে বলে বলে গেলাম, ঠিক এরকম একই রকম ভাবে রাশির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। এবার যদি আমরা রাশির দিক থেকে দেখি যে কোন রাশিটা পীড়িত হয়ে আছে, সেখান থেকেও কিন্তু রোগ বেরোবে যে এই জায়গাটায় পীড়িত হয়ে থাকবে। যেমন দেখতে পাচ্ছি যে চতুর্থ দশম ঘরটা আমরা দেখতে পাচ্ছি, দশম ঘরটা পীড়িত হয়ে আছে, তাই না? এবার দশম ঘর পীড়িত, রাশির দিক থেকে ধরলে মেষকে যদি এক ধরি, রাশির দিক থেকে গণনা করলে পরপর চতুর্থ ঘর। এবার চতুর্থ ঘর থেকে আমরা বিচার করি হৃদয়, হার্ট। এই ব্যক্তিকে হার্টের প্রবলেম আসবে? হ্যাঁ, হার্টের প্রবলেম আসবে, তবে খুব একটা বড় হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে চতুর্থ পতি যে অর্থাৎ চন্দ্র, সে কিন্তু পীড়িত নয়। চতুর্থ ঘরটা হয়তো পীড়িত রয়েছে রাশির ক্ষেত্রে, কিন্তু চতুর্থ পতি যে সেটা পীড়িত হয়নি। অর্থাৎ হার্টের প্রবলেম এলেও খুব একটা বড় রকম ভাবে আসবে না। এবং হৃদয়ের গ্রহকে, হার্টের কারক কে, এটাও জানতে হবে যে হার্ট পার্টটাকে, হার্ট যে অংশ আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেই হার্টটাকে কোন গ্রহ দেখে? সেটা দেখে রবি। সূর্য আমাদের হৃদয়কে দেখে। মানে সূর্যের অবস্থান খারাপ হলেও খুব একটা অত্যন্ত খারাপ পর্যায়ে নেই, তাই হার্টের প্রবলেম মাইনার, মেজরের দিকে যাবে। রোগ বিচার করতে গেলে আমাদের প্রত্যেকটা ঘরকে যেরকম দেখতে হবে পার্ট টু পার্ট, ঠিক তেমনি প্রত্যেকটা গ্রহকেও দেখতে হবে। প্রত্যেকটা গ্রহের বিচার আছে, প্রত্যেকটা গ্রহের। কেমন? যেরকম বিচারের আমি কয়েকটা উদাহরণ, মানে গ্রহরা কোথায় কোথায় থাকলে কি কি ফল দেয় এটা জানাটা খুব প্রয়োজন। যদি রবিকে ধরি, যদি রবি কারো লগ্নে অবস্থান করে, রবি লগ্নে অবস্থান করা মানে মোটামুটি তাকে বুদ্ধি দেবে, বিদ্যা দেবে, সবই দেবে। দেহের অবস্থানটা খুব একটা খারাপ করবে, ভালোই করবে। যদি দ্বিতীয় ঘরে কারো রবি থাকে, দ্বিতীয় ঘরে রবি থাকলে পরে একটু অহংকারে আসে বটে, চোখের ডিফেক্ট অবশ্যই চলে আসে। দ্বিতীয় ঘরে রবি থাকা মানে রবি লগ্নে থাকলেও চোখের ডিফেক্ট নিয়ে আসে। কেমন? পরিবারের সঙ্গে সম্বন্ধটা একটুখানি তিক্ততা ভাব, কখনো মিশ্রতা ভাব করে তোলে। দ্বিতীয়ভাবে রবি একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়, মানে যেটা বলবে একদম মুখের উপরে বলে দেবে, দ্বিতীয় ভাবে রবি। তৃতীয়ভাবে যদি রবি থাকে 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে রবি থাকলে একটুখানি সমস্যা তৈরি করে ভাইয়ের সঙ্গে। চতুর্থ পরাক্রমের দিক থেকে ভালো কাজ করে। চতুর্থ ভাবে রবি থাকলে পরে বিদ্যার দিকে ভালো করে এবং পারিবারিক সুখের দিক থেকে একটা ক্ষতি করে দেয়। পঞ্চমে রবি থাকলে পরে বুদ্ধি দেয় বটে, কিন্তু পুত্র কষ্ট দিয়ে থাকে এবং সন্তানের দিক থেকে অনেক রকম প্রবলেম আসে। ষষ্ঠে যদি রবি থাকে, ষষ্ঠে রবি থাকলে শত্রু ভাবকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে, কন্ট্রোলে নিয়ে চলে আসে। ষষ্ঠে রবি সব দিক থেকে ভালো ফল দেয়। সপ্তম ভাবে রবি লাইফ পার্টনার বা জীবন সঙ্গিনী বা সঙ্গী খুব ভালো দিয়ে দিলেও
বৈবাহিক জীবনে কিন্তু খানিকটা প্রবলেম দিয়ে থাকে। অষ্টমস্ত রবি কিন্তু খুবই ক্ষতি করে। অষ্টমস্ত রবি বিভিন্ন রকম ভাবে ট্রাভেল দিয়ে থাকে, বিভিন্ন রকম রোগ প্রদান করে থাকে, বিশেষ করে হার্টের রোগ তো দিয়েই থাকেই অষ্টমস্ত রবি। এবং অষ্টমে যদি রবি থাকে, একটা প্রবলেম খুব বেশি দেখা যায়, এই ব্যক্তিদের শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো প্রবলেম থাকে, মানে ঠিকঠাক সম্মান পায় না। তারা যারা ডিজার্ভ করে, তারা যেটা চায়, যেরকম তাদের যোগ্যতা আছে, তারা কিন্তু সেটা পায় না। কোথাও না কোথাও শ্বশুর বাড়ি থেকে একটা ফল্ট থাকে তাদের প্রতি। আচ্ছা, নবমস্ত যদি রবি থাকে, নবমস্ত শনি খুব ধর্মের দিকে এগিয়ে দেয়, আধ্যাত্মিকতার দিকে খুব ইন্সপায়ার করে এবং এগিয়ে নিয়ে যায়। দশমস্ত রবি সরকারি চাকরি দিতে সক্ষম। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলা যায় যে দশমস্ত যদি কারো রবি থাকে, এই ব্যক্তি এর বাবা যে কাজ করতো সে কাজে কোনোদিনও করবে না। কেমন? এটা মজার জিনিস। আচ্ছা, একাদশস্থ রবি, একাদশ ঘরের একটা গুণই হচ্ছে, একাদশ ঘরে যে গ্রহ গিয়ে বসুক না কেন, সে খারাপ হোক বা ভালো, অটোমেটিক্যালি সে ভালো ফল দিয়ে দেয়। তাই একাদশস্থ যে কোনো গ্রহ কিন্তু ভালো ফল দেয়, খারাপ করে না। একাদশ ঘরটা হচ্ছে ইচ্ছা পূর্তির ঘর, আয়ের ঘর। তাই একাদশে যে গ্রহ গিয়ে বসবে সে ভালো ফলই দেবে। দ্বাদশ ঘরের রবি হচ্ছে সব থেকে এফেক্টিভ হয়। দ্বাদশ ঘরের রবি এতটাই এফেক্টিভ হয় যে দিব্য শক্তি পর্যন্ত তার কাছে চলে আসতে পারে, এতটাই এফেক্টিভ এবং মনোবল প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়। হচ্ছে রবির কারকতা, বিভিন্ন ঘরের রবির কারকতা। এরকম প্রত্যেকটা গ্রহের কারকতা রয়েছে। আমি এইগুলোই বই থেকে পড়তে বলছিলাম, যে এই কারকতাগুলো আমি তো কারকতাগুলো পড়িয়ে দেবোই, এখানে অসুবিধা নেই যে প্রত্যেকটা গ্রহ কোন কোন ঘরে গিয়ে কি কি কারকতা দিচ্ছে, কিন্তু ক্লাসের মধ্যে এইভাবে বলে বলে সম্ভব না। আমাদের পড়তে হবে, একটু একটু না পড়লে আমরা বুঝতে পারবো না, অসুবিধা হবে। একটুখানি বই ফলো করতেই হবে। হ্যাঁ, বলুন। বলছিলাম স্যার, আমি মোটামুটি আমি ক্লাস করে টুকটাক কিছু দেখতে পেয়েছিলাম, কিন্তু 8 পয়েন্টটা বুঝতে পারলাম। দ্বাদশ ঘরে যদি রবি হয়ে যায়, তো দ্বাদশ ঘরে যদি স্ট্রং একটা জায়গা, তারপরে যেগুলো কিছু দূর বসে আছে, সেই যদি আপনার হবে নাকি স্ট্রং হলে? আমি বুঝতে পারলাম না। আচ্ছা, ওনার কথাটা যে বুঝতে পেরেছে একটু বলবেন আমাকে? বলছিলাম যে দ্বাদশ ঘরে যেহেতু বৃহস্পতি, যেহেতু ঘর, যেহেতু দ্বাদশ ঘর যদি রবি থাকে, তাহলে কি সেখানে কি যেটা ফলটা কি ভালো হবে? দ্বাদশ ঘরে যদি রবি থাকে তাহলে সেখানে দ্বাদশ ঘর যেহেতু শুরু বৃহস্পতির যেহেতু আপনার ঘর চলে, সেখানে যদি রবি থাকে তাহলে কি ফল? আচ্ছা, আপনি কি ফোন থেকে দূরে আছেন একটু? আপনি কি ফোন থেকে দূরে আছেন? না তো, কাছে তো আছি। আপনার কথাটাই আমি আপনার কথাটাই ঠিক করে শুনতে পাচ্ছি, বাকিদের কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ কি বুঝতে পেরেছেন আমার কথাটা? আমাকে একটু বলবেন। একটু আবছা আসছে, এইবারে একটু আবছা আসছে। মিঠুনবাবু কি বলছেন? দ্বাদশ ঘরে বৃহস্পতির ঘর, এটা বুঝলাম। সেখানে যদি সূর্য থাকে তাহলে কি হবে? দ্বাদশ ঘর যে, হ্যালো, আমি বলছি শুনুন, যেহেতু মিনের বৃহস্পতি দ্বাদশ ঘর, ঠিক আছে, তাহলে যেহেতু দ্বাদশ ঘরে যদি 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 সূর্য থাকে, তাহলে ফলটা কি উল্টা হবে, মঙ্গল হবে? 12 নম্বর ঘরে যদি রবি এবং গুরু থাকে একসঙ্গে, তাহলে কি ফলটা কি মঙ্গল হবে? ও, উনি বলছেন যে দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি আর রবি একসাথে থাকে, তাহলে ফলটা কি হবে? আচ্ছা, দ্বাদশ ঘরে রবি এবং বৃহস্পতি একসঙ্গে থাকলে হ্যাঁ, ফল তো অবশ্যই ভালো হবে, কিন্তু এখানে বিচার্য বিষয় হচ্ছে দ্বাদশ ঘরে রবি বৃহস্পতি আছে, শত্রু ঘরে না মিত্র ঘরে, এটাও দেখতে হবে না? আমি যে ফলটা এখন বলে গেলাম এটা শুধুমাত্র ভাবের কারকতা, ভাবের ফল, যে কোন ভাবে গ্রহ থাকলে কি ফল দেয়। এবার এই ফলটা তারতম্য ঘটে তো, যেমন সেই গ্রহটা শত্রু ঘরে আছে নাকি মিত্র ঘরে আছে, সেই গ্রহের উপরে কোনো শত্রু গ্রহ দৃষ্টি করছে না মিত্র গ্রহ দৃষ্টি করছে, এইগুলোর মধ্যে ফলের তারতম্য ঘটে। এগুলো বিচার্য বিষয়। আর এখন যেটা বিচারটা বললাম আমি, রবির যে দ্বাদশ ভাবের বিচার বললাম, এটা হচ্ছে ভাবের বিচার। যখন কোনো গ্রহ কোনো ভাবে গিয়ে বসে তখন সে এই ফলটা দেয়, কিন্তু এই ফলটা কতটা পার্সেন্টে দেবে এটার বিচার আলাদা।
এটার বিচার করতে গেলে দেখতে হবে সে যে ঘরে গিয়ে যে ভাবে গিয়ে বসেছে সেই ভাবের ঘরটা তার শত্রু ঘর না মিত্র ঘর, তাকে কোন কোন গ্রহ দৃষ্টি করছে, কেমন, এই জিনিসগুলো দেখতে হবে। এই জিনিসগুলো দেখার পর আমরা পারফেক্ট বিচারে আসতে পারবো, একটা নিট বিচারে আসতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক আছে। দ্বাদশে আপনার যে প্রশ্ন ছিল দ্বাদশে রবি এবং বৃহস্পতি ভালো না খারাপ, এক কথায় ভালো। দ্বাদশস্থ রবি বৃহস্পতি ভালো। তো বৃহস্পতি দ্বাদশে খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এক্ষেত্রে দেবে, কারণ রবি মিত্র তার সঙ্গে বসে আছে, এই জন্য দেবে। রাজা এবং গুরু সঙ্গে বসে। হ্যাঁ, একজন হ্যান্ড রাইজ করে আছেন। আমার হ্যাঁ হ্যাঁ বলছি, একাদশে যে কোনো গ্রহই তো ভালো ফল দেয়, হ্যাঁ, কোন ভালো ফলটা দেয় মানে সেই গ্রহের কারকতা অনুযায়ী ভালো ফল দেবে, না একাদশ ঘরের? না, এটা এখানে বিচার্য বিষয় হচ্ছে যখনই কোনো একটি গ্রহ একাদশ ঘরে গেল, তাহলে একাদশ ঘরের ভাবের যে বিচার, একাদশ ঘর থেকে আমরা কি বিচার করি? একাদশ ঘর থেকে আমরা আয়কে বিচার করি, সাকসেসকে বিচার করি, সাকসেস, হ্যাঁ রেজাল্টকে বিচার করি আমাদের, তাই না? তো এই ভাবের ফলগুলো সে সবটাই দেবে যে একাদশে বসে থাকবে, এবং তার সঙ্গে আচ্ছা, মানে সঙ্গে একাদশ যে গ্রহ ভাবে, বসে আছে, একাদশ ভাবে ফলটা দেবে। হ্যাঁ একাদশ ভাবের ফলটা দেবে, আচ্ছা কেমন, এবং তার সঙ্গে সঙ্গে যে গ্রহ বসে আছে তার যেমন চরিত্র, যদি এখন শনি গিয়ে একাদশে বসে থাকে, তাহলে শনি গিয়ে বসে থাকলে সে একাদশ ভাবের ফলটা অবশ্যই দেবে, কিন্তু শনির সব ধীরে দেরি ধীরে করে, দেওয়া, লেটে দেওয়া, দেরি করে এবং পরিশ্রম করিয়ে। পরিশ্রম করিয়ে, তো সে সেভাবে দেবে। তো এবং এখানে বিচার হচ্ছে যে গ্রহের যেরকম চরিত্র সে সেইভাবে ফলটাকে দেবে, কিন্তু দেবে, আচ্ছা আচ্ছা, মানে ফলটা দেবে। একদম ফলটা দেবে। আচ্ছা, যেরকম সব থেকে দ্রুত স্বভাব কার, সব থেকে তাড়াতাড়ি ফল কোন বুধ, গ্রহ দিয়ে থাকে? বুধ বুধ দেবে গ্রহ তাড়াতাড়ি করে। সবথেকে তাড়াতাড়ি ফল দেয়। যদি কারোর একাদশে গিয়ে হ্যাঁ, বুধ বসে তাহলে সে রেজাল্ট পাবে খুব তাড়াতাড়ি, যে কোনো চটপট, বিষয় হ্যাঁ। চটচট হুম পাবে। শনি সব থেকে বেশি দেরি করে দেয়, শনি হুম গিয়ে বসলে দেরি করিয়ে দেবে। বৃহস্পতি একটু মাঝামাঝিতে গিয়ে ফল দেয়, শুক্র তাই। তো এদের ফলটা একটু মাঝামাঝি বয়সে গিয়ে দেবে। তো হুম, এবার বিভিন্ন গ্রহের ঠিক যেরকম যেরকম ক্যারেক্টার ওরা ঠিক সেভাবে সেভাবে ফলটা দিয়ে থাকে। এবার এর সঙ্গে একাদশ পতিও কিন্তু বিচার্য। হ্যাঁ, একাদশপতির অবস্থানটা। হ্যাঁ, এটাও বিচার্য। তবে হ্যাঁ, অবস্থান ব্যাপার হচ্ছে যে যে গ্রহ যেভাবে বসে থাকে সে কিন্তু সব থেকে বেশি ফল দিয়ে থাকে পতির থেকে। ভাবস্থ গ্রহ বেশি ফল দেয়। হ্যাঁ, যেমন এই ছকটা যেটা সামনে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে সপ্তম পতি গেছে দশমে, আর সপ্তমে বসে আছে বৃহস্পতি। তাহলে সপ্তম ভাবের ফলটা সব থেকে বেশি কে দেবে? বৃহস্পতি দেবে, বৃহস্পতি দেবে। মঙ্গল কিন্তু তৎতুলনায় কম ফল দেবে, কম দেবে, হ্যাঁ। সে কম দেবে। কারণ কেন, মঙ্গল দশমে বসে আছে, সপ্তমে নেই। সপ্তম পতি হলে কি হবে? সপ্তমে সে নেই, সপ্তমে বৃহস্পতি বসে আছে, তাই বৃহস্পতি সব থেকে বেশি ফল সপ্তমেরই দেবে। এবং হুম, বৃহস্পতি তৃতীয় পতি এবং ষষ্ঠ পতিও বটে। তাই তৃতীয় এবং ষষ্ঠের ফলটাও বৃহস্পতি দেবে, কিন্তু পার্সেন্টেজে হ্যাঁ, কমে যাবে। ওইগুলোও দেবে। হুম হুম হুম। আর সব থেকে বেশি ষষ্ঠের ফল কোন গ্রহ দেবে? ষষ্ঠ হ্যাঁ, রাহু, রাহু দেবে। কেন? রাহু আছে বা ওই রাহু ঘরে। আছে বলে, রাহু আছে বলে রাহু সব থেকে বেশি ফল দেবে। কারণ আমরা যেখানে থাকি আমাদের প্রভাব সেখানে সব থেকে বেশি থাকে, তাই হুম, না? আমি যদি এখন আমার বাড়ি ভাড়া দিয়ে অন্য কোথাও গিয়ে উঠি, তাহলে আমার প্রভাব কোথায় বেশি থাকবে? এখানে না সেখানে? সেখানেই থাকবে না, যখন আমি সেখানে সেখানে, আছি হ্যাঁ বর্তমানে। হ্যাঁ। আর এখানে আমি নেই, এখানে আমি ফোনে হুমড়ি তম্বুর করলে কি হবে? যেহেতু আমি এখানে নেই, আমার প্রভাব কিন্তু কম খাটবে, এখানে অতটাও খাটবে না। আর যে ঘরে কোনো গ্রহই নাই হুম। সেই ঘরে তখন দৃষ্টিটা আগে বিচার্য নাকি সেই ঘরের প্রতি আগে বিচার্য? না, দৃষ্টি আগে বিচার্য। আচ্ছা, যে ঘরে আগে, যেখানে কেউ নাই যে ঘরে, সেই ঘরের আগে বিচার্য দৃষ্টি, তারপর বিচার্য পতি। প্রতি। এবার দৃষ্টির মধ্যে যদি একসঙ্গে দু তিনটে গ্রহ দৃষ্টি দেয়, তার মধ্যে তখন দেখতে হবে যে কোন গ্রহের বল বেশি। হ্যাঁ, কোন গ্রহ বেশি বলবান, হুম, তার উপর নির্ভর করে সেই ফলটা আসবে। তো একটা জিনিস বলা হয় লগ্নের ক্ষেত্রে, লগ্নে যত গ্রহ দৃষ্টি দেবে লগ্ন ততই বলবান হয়। এটা কিন্তু কেবলমাত্র অশুভ, লগ্নের ক্ষেত্রেই। অশুভ হলেও। হ্যাঁ, অশুভ হলেও।
5টার থেকে অধিক বেশি গ্রহ যদি লগ্নের দৃষ্টি দিয়ে থাকে সেই লগ্ন সব থেকে বেশি বলবান হয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে কি পূর্ণ দৃষ্টিগুলো বিচার্য নাকি ওই একপাত দ্বিপাত দৃষ্টিগুলো বিচার্য? না, এক্ষেত্রে পূর্ণ দৃষ্টি বেশি বিচার্য। আচ্ছা, এবার যখনই আমরা একপাত দ্বিপাত ত্রিপাতে চলে যাবো পার্সেন্টেজে চলে আসছে, বিচার্যের ক্ষেত্রে বিশেষ করে পূর্ণ দৃষ্টি বিচার্য হয়। আচ্ছা তুমি আচার্য এই আলোচনাটা খুব ভালো হলো, একটুখানি এটা রিপিট মানে একটু পুনরায় বললে যে আচ্ছা একটা আমি প্রশ্ন করি, যেরকম আপনি এখনই বললেন যে চন্দ্র ঘর হচ্ছে ওখানে কর্কটে, কিন্তু সে বসে আছে মকরে। এবারে আপনি বলছেন যে চন্দ্রের যে এফেক্টটা মকরে চন্দ্র একটা এফেক্ট করবে, আবার কর্কটেরও এফেক্টটা চন্দ্রের উপর পড়বে, এটা কি ঠিক বুঝলাম? হ্যাঁ, দুটো ঘরেরই পড়বে। এবার সব থেকে বেশি এফেক্ট যেখানে বসে আছে সেখানে। যে গ্রহ যেখানে বসে আছে সেখানে সেই ঘরকেও সে এফেক্ট করবে, যদিও সে সেই ঘরের পতি নয়, তবুও সে সেই ঘরটাকে এফেক্ট করবে। সব থেকে বেশি এফেক্ট করবে সেই ঘরটাকেই। হ্যাঁ, সেটা তো আছে যে যে ঘরে বসে আছে সে ঘরে এফেক্ট করবে, তার পরিস্থিতি অনুসারে না কি অনুসারে? অবশ্যই তার মানে পরিস্থিতি কেন? আচ্ছা, অবশ্যই সে দেখতে হবে না। ধরুন চন্দ্র এখানে গেছে, চন্দ্র চতুর্থে গিয়ে বসে আছে মকরে। এবার এটা হচ্ছে চন্দ্রের শত্রু ঘর, যদিও চন্দ্রের শত্রু নেই তবুও শনি যেহেতু চন্দ্রকে শত্রু মনে করে, তো আমি ধরে নিলাম চন্দ্র শত্রু ঘরে গিয়ে বসে আছে। তাহলে চন্দ্র শত্রু ঘরে গিয়ে বসে আছে এবং সেখানে এবার চন্দ্রের উপরে দেখতে হবে যে কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে। তো দেখতে পাচ্ছি যে সূর্যের দৃষ্টি চন্দ্রের উপরে পূর্ণ আছে, মানে চন্দ্র পূর্ণ বলবান। এক কথা বলে নেওয়া যায় চন্দ্র বলবান, তাহলে চন্দ্রের প্রভাবটা শুভ। তাহলে চন্দ্র এই চতুর্থ ঘরে নিজের সম্পূর্ণ এফেক্ট দেবে, মানে পুরোপুরি পজিটিভ রেজাল্টটা চতুর্থ ঘরে দেবে। আর এই ঘরে এই চতুর্থ ঘরে দেবে। আচ্ছা আচ্ছা, আর দশম ঘরে? আর দশম ঘরে চন্দ্রের এফেক্ট যাবে 40%। এটা কিভাবে বুঝলেন? মানে এটা কিভাবে বুঝবো আমরা যে এখানে চন্দ্র 100% দিচ্ছে, এখানে 40%? এই কথাটা আমি বুঝতে চাইছি। মানে এটা তো চন্দ্রের নিজের ঘর। আপনি প্রথম দিন আমরা যেটা বুঝেছিলাম যে 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 গ্রহ তার নিজের ঘরে যেখানে অবস্থান করছে হিসাবে তার নিজের ঘরে সেই এফেক্টটা দেবে। যেরকম মঙ্গল যদি এখানে খারাপ অবস্থায় আছে, তার মানে ওই যে এই যে যেখানে সপ্তম ঘর আছে সেটা খারাপ হবে। এটা একটা আইডিয়া ছিল, এটা কি ভুল? কখনোই ভুল না। মঙ্গল দশম ঘরে নিযস্ত, আর দশম ঘরটা নিযস্ত, আর 7 নম্বর ঘরটা তার মানে 7 নম্বর ঘরটা যেটা আছে, যেটা হচ্ছে আমরা বলছি জায়ার ঘর, তো সেখানে অবস্থা খারাপ হবে না ভালো হবে? অবস্থা খুব খারাপ হবে না, কারণ সেখানে বৃহস্পতি গিয়ে বসে এসে না। মানে দেখুন ব্যাপারটা হচ্ছে খুব ইজি বুঝতে গেলে এটা হচ্ছে অপারেশনের মতন। যেমন আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে দশমপতি চন্দ্র সে গেছে চতুর্থে, মানে দশমের মালিক দশম ঘরকে ছেড়ে চলে গেল চতুর্থ ঘরে। কেমন? এইবার বিচার হচ্ছে, তার মানে আমি যদি দশম ঘরটাকে আমার কোনো একটা অঙ্গ ধরে নিই, দশম ঘরটা দেখো না হাঁটুকে বিচার করি, তো আমি এটা দিয়ে বোঝার চেষ্টা করি। তো এবার দশম পতি যখন বেরিয়ে গেল তখন আমার হাঁটু থেকে মেলাই চাকিটাকেও খুলে নিল। বুঝতে পেরেছেন? হাঁটু থেকে যখন মেলাই চাকিকে খোলা হয়ে গেল তার মানে হাঁটুর সমস্যা তৈরি হলো, মানে মারাত্মক রকম সমস্যা চলে এলো। এইবার হাঁটু থেকে মেলাই চাকি খুলে নেওয়া হলো, মেলাই চাকি খুলে নিয়ে হাঁটুর জায়গাতে আরো মেলাই চাকির মতনই, মানে মেলাই চাকির সাপোর্টিং জিনিস কিছু দিয়ে দেয়া হলো। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে এখন অনেক চিকিৎসা উঠে গেছে না, অনেক নকল পা দিচ্ছে, হ্যান্ড দিচ্ছে, হ্যান্ড দিচ্ছে। তো মেলাই চাকির মতনই কিছু সাপোর্টিং জিনিস ওই হাঁটুর মধ্যে ঢুকিয়ে দিয়ে অপারেশন করে ঠিকঠাক করে দেওয়া হলো। তাহলে এবার আপনি নিজে বলেন এফেক্টটা কি আসবে? অত ভালো হাঁটতে পারবো না যেরকম আগে পারতাম। হ্যাঁ, অত ভালো পারবো না, কিন্তু হাঁটতে পারবো তো। হাঁটতে পারবো। আচ্ছা, মানে যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা হলো কি? না, হলো না। কেন হলো না? কারণ আমার কাছে সাপোর্টিং আছে। ঠিক তেমনি সপ্তমপতি মঙ্গল যেমন দশমে গেল, গিয়ে
দশমীকে নিচস্ত হয়ে সপ্তমটা খারাপ করলো, ঠিক তেমনই সপ্তমে বৃহস্পতি গিয়ে কিন্তু ওই সাপোর্টটাকে দিয়ে দিল। যতটা খারাপ হবার কথা ততটা খারাপ সে করলোই না। কিন্তু বৃহস্পতির শক্তিটা কোথা থেকে পেল? বৃহস্পতি, আমার প্রশ্ন হচ্ছে যেরকম বৃহস্পতি এখানে গেছে, তো এবার বৃহস্পতি মঙ্গলের ঘরে গেছে, আচ্ছা আচ্ছা, বৃহস্পতি যেহেতু মঙ্গলের ঘরে সে উচ্চস্থ মানে বন্ধুর ঘরে গেছে, তাই জন্য সে শক্তিবান হলো। আমার হ্যাঁ, কথা হচ্ছে বৃহস্পতি যে তাকে ভালো করছে এই জায়গাটাকে, তো বৃহস্পতির কাছে শক্তিটা কোথা থেকে গেলো? তার অবস্থানে হিসাবে তো শক্তি আসে না। প্রথম কথা বৃহস্পতি গেছে মিত্র ঘরে, মিত্র, আচ্ছা আচ্ছা, মিত্র হ্যাঁ ঘরে গিয়ে সে সেটাই, একটা শক্তি পাচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ এইবার সেই জন্য। দ্বিতীয়ত, বৃহস্পতি এমনই একটা গ্রহ, বৃহস্পতি যে ঘরেই যাবে মোটামুটি ওর পাওয়ার থাকবেই। বৃহস্পতিকে নিস্তেজ করা যায় না। গুরু তো, গুরুকে কেউ নিস্তেজ হ্যাঁ করতে হ্যাঁ, পারে না। গুরু, হ্যাঁ ঠিক ঠিক, বৃহস্পতি গুরু, একমাত্র হুম। নিস্তেজ হয় নিচস্থ হলে, যেটা মকরে আসলে। আর কোথাও কিন্তু বৃহস্পতি নিস্তেজ হয় না, বৃহস্পতির বল থাকে। আর এমনিতে আর একটা কথা শাস্ত্র বলছে যে গ্রহরা যে ঘরে বসে থাকে সেই স্থানকে নাশ করে, এবং যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটার গ্রোথ করে। যেমন এখানে গ্রহের ভাগ আছে কিছু কিছু, এরকম বৃহস্পতি স্থান নাশ করে, দৃষ্টি দিয়ে স্থান বাড়ায়। এইগুলো ডিপের বিষয়, এগুলো আমি যাচ্ছি না, এগুলোতে আরো গুলিয়ে যাবে সবাই। যাই হোক, তো এই পর্যন্ত কোথাও অসুবিধা হলো কার? যতটুকু পড়লাম আমরা। মিথুন বাবু, হ্যাঁ আপনি বলুন, কিন্তু আপনার কথাটা শুনতে পাবো না। হ্যাঁ রে, বলছিলাম যে স্যার কিন্তু দৃষ্টিটা কোনটা, আমি ঠিক এটা বুঝতে পারছি না, দৃষ্টি কোনটা? এই রে, ওই ক্লাসটা মিঠুন বাবু ছিলেন না তখন, বেচারা বেচারা মাঝখানে কয়েকটা ক্লাস মিস করেছে। হ্যাঁ, ওটা মিঠুন বাবু রেকর্ডিংটা শোনেননি? আমি পুজো পাঠ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, কদিন আগে খুব হ্যাঁ ব্যস্ত ছিলাম বুঝেছি, পুজো পাঠ না তো নিয়ে। আপনার একটু রেকর্ডিংটা শোনা উচিত ছিল। 10 নম্বর রেকর্ডিংটাতে বলা হয়েছে এক একটা গ্রহে না এক একটা জায়গায় হ্যাঁ, দৃষ্টি দেয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা স্যার ঠিক আমাদের আছে, লিখিয়েছিলেন। তো ঠিক আর আছে, সেটা ঠিক আছে। আমাদের দেবকুমার বাবু মনে হয় শেয়ারও করেছিলেন, ওই নোট লিখেছিলেন না দেখুন, তো ওটাতে না এই মনে হয় সঙ্গে কেউ একজন শেয়ার করেছিলেন। তো ওই গ্রহগুলো এক একটা গ্রহ এক একটা জায়গায় দৃষ্টি দেয়। এমনি সব গ্রহই সপ্তমে দৃষ্টি দেয়, এটা একটা পার্মানেন্ট। হ্যাঁ, যে যেখানে বসে থাকবে সেখান থেকে সপ্তম ঘরে, আচ্ছা, বুঝতে পেরেছেন? ঠিক হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। যে গ্রহ যেখানে বসে আছে সেইখান থেকে কাউন্ট করে যখন সপ্তমে যাবেন, তার মানে সেই গ্রহের দৃষ্টি সেখানে পড়ছে, একটা একটা আচ্ছা, পার্মানেন্ট থাকে। আর মঙ্গলের 4, 7, 8 আছে, আর আপনার বৃহস্পতির 5, 7, 9, আর শনির আছে 6, 7, 10, আর আহ এই রাহু কেতুটা আমি বুঝতে পারিনি। রাহু কেতু স্যার আজ এত সেই রাহু কেতু দৃষ্টি হয়? রাহুর না না, দৃষ্টি হ্যাঁ হয়, বলেছিলেন কেতুর দৃষ্টি হয় না। কেতুর দৃষ্টি, হ্যাঁ কেউ কি কেতুর শরীর আছে, হ্যাঁ হ্যাঁ রাহুটা বলেছিলেন। হ্যাঁ, এটা আমি আমি এই মুহূর্তে আহ, একটি ছক, দৃষ্টি ছক পাঠাচ্ছি গ্রুপে। হ্যাঁ এটা খুব ভালো হবে স্যার, আমরা পেয়ে গেল। এইভাবে আপনি বলেছিলেন যেটুখানি ওটা আছে। হুম। আসলে মিঠুন বাবু খুব সুন্দর নোট বানাতেন, কিন্তু বেচারা মাঝখানে পুজোর জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলেন, কয়েকটা ক্লাস প্রায় একটু মিস হয়ে গেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে, অনেকেরই মিস হয়ে যায়। হুম। এটা শত্রু মিত্রটা বানিয়েছিলেন এটা আপনি, হ্যাঁ এটা আমরা দেখেছিলাম। দেখুন গ্রুপে একটি ছবি গেছে, এর মধ্যে পুরো দৃষ্টি ব্যাপারটা বোঝানো আছে, যে কোন গ্রহ কত নাম্বার ঘরে কতটা দৃষ্টি দেয়।
স্যার হ্যাঁ বলুন। স্যার আমি তো সবগুলি নোট করছি, খালি আমার 1 2 3 এটা নোট করতে পারি না, একটু যদি কাইন্ডলি বলেন। 1 2 3 কিসের ব্যাপারে বলুন তো? এই যে এখন পড়ালেন 4 নম্বরে হৃদয়, 5 নম্বরের থেকে পেট, 6 নম্বর কোমর, 7 নম্বর ঘরের থেকে অস্থি বা তলপেট ইত্যাদি যে পড়ালেন, খালি এখানে 1 2 3টা নোট করতে পারিনি। 1 2 3 পারেননি? আচ্ছা আমি বলবো না, দেখি কে মনে রেখেছে। 1 2 মস্তক, 1 নম্বর লিখুন মস্তক মানে মাথা, লিখেছেন? হ্যাঁ। 2 নম্বর মুখ, মুখ। 2 নম্বর মুখ, 3 নম্বর বুক। বাহুদ্বয়। কোথা থেকে পেলে গুরু? স্যার তো হ্যাঁ? বুক বোঝালেন ভালো, বুক বোঝালেন, আর- বুক মানে বুক বক্ষস্থল। জানি না, বাহুদয় তো স্যার যেটা বাহুদ্বয় বই বলেছে? বলছিল সেই বই লেখা আছে কিন্তু দেখলাম। হ্যাঁ তোমার আবার বইয়ে চলে গেছে। 1 নম্বর মস্তক, 2 নম্বর মুখ আর গলা, আর 3 নম্বর বুক, এটা তো লিখেছি। আচ্ছা স্যার বইতে তো স্যার যেটা বলে সেটাই বল। 4 নম্বর কর্কট রাশি, কালপুরুষের ভেতরে লিখছে এখানে। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক। দেববিজয় লিখে নিয়েছেন? আচ্ছা দৃষ্টিশক্তি যেটা হ্যাঁ। গ্যাসের গ্রুপে, ওটা একটু হ্যাঁ বলুন। স্যার ওটাতে প্রথমে তো আপনি মনে হয় এটা লিখেছেন যে নবদুর্গার যে নাম আছে সেটা মাতঙ্গী বাগেরা, ওটা হয়ে গেল। তারপর থেকে একটুখানি বুঝিয়ে দিলে হতো শেয়ার স্ক্রিন করে কি এটা কোথায় কি নাম্বার হচ্ছে। হ্যাঁ ওটা শেয়ার করে যদি বুঝিয়ে দেন ভালো হবে। হ্যাঁ রাইট, ভালো। দেখুন এখানে নবগ্রহের নাম দেওয়া আছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এটা বোঝা গেছে। এবার এই যে পাশে লেখা আছে 1 2 3 পরপর লেখা আছে একদম 12 পর্যন্ত, মানে এটা হচ্ছে 12টা ঘর। কেমন? এটা হচ্ছে 12টা ঘর। ঠিক আছে। এবার এই দৃষ্টিগুলো আমরা পরপর সাইডে সাইডে দেখবো কিরকম। যেমন প্রথম ঘরে কারোর দৃষ্টি থাকে না, মানে যে গ্রহ যেখানে বসে আছে, যেটা যার ঘর, সেই ঘরে সে দৃষ্টি দিতে পারে না। এবং দ্বিতীয় ঘরেও কোনো গ্রহের দৃষ্টি থাকে না, একমাত্র রাহুর দৃষ্টি ত্রিপাদ থাকে। ঠিক আছে? যেমন এই ছকটায় দেখছিলাম আমরা যে রাহু কোথায় বসে আছে, রাহু ষষ্ঠে বসে আছে। রাহু ঘোরে কোন দিকে না অ্যান্টি, রাহু কোন দিকে ঘোরে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। রাহুর গণনা কিভাবে হবে? যেমন এই রাহু 1 2 3 চন্দ্র মকর রাশিতে। হ্যাঁ, তাহলে রাহুর প্রথম ঘর কোনটা? রাহু যে বসে আছে সেখান থেকে একদম রাহু রাহু প্রথম যেখানে বসে আছে ওটা প্রথম ঘর। রাহু দ্বিতীয় ঘরের নাম মকর কি? হবে স্যার, মকর স্যার, মকরের ঘরে স্যার, মকরের পরে মানে? মকর স্যার, মকর হবে স্যার। মকরের ঘরে বলেছে না, মকরের ঘরে কখনোই না। রাহু যেখানে বসে আছে সেটা যদি 1 নাম্বার ঘর হয়, দ্বিতীয় ঘর কোনটা? স্যার কুম্ভ। কুম্ভ। তার মানে রাহুর যে ত্রিপাদ দৃষ্টি সেটা কোথায় গিয়ে পড়বে? কুম্ভে পড়বে। এটা তার 1 নাম্বার ঘর। রাহু যেখানে বসে আছে এটা 1 নাম্বার ঘর। 2 নাম্বার ঘর কুম্ভ। তাহলে রাহুর ত্রিপাদ দৃষ্টি প্রথমে কুম্ভে গিয়ে পড়লো। বোঝা গেল? এইরকম ভাবেই দৃষ্টি বিচার করতে হবে প্রত্যেকটা। দেখুন এখানে কি দেয়া আছে, এই গ্রহগুলো, এই যে গ্রহগুলো উপরে লেখা আছে, আপনাদের প্রবলেম এখানে হচ্ছে, আপনারা ভাবুন এই গ্রহগুলো লেখা আছে, এই যে গ্রহদের অধিষ্ঠাত্রী দেবীর নামগুলো লেখা আছে, এইখানে গ্রহের নাম লেখা আছে ভাবুন। মানে এই যে 1 নাম্বার ঘরটা, এখন মনে মনে ভাবুন যে 1 নাম্বার ঘরই প্রত্যেকটা গ্রহ বসে আছে, মানে নাম লেখা আছে। কেমন? ঠিক তার পরের ঘর দ্বিতীয় ঘর, সেখানে কোনো গ্রহের দৃষ্টি নেই, একমাত্র রাহুর দৃষ্টি আছে ত্রিপাদ। তারপর 3 নাম্বার ঘর চলে আসলো। 3 নাম্বার ঘরে প্রত্যেকটা গ্রহেরই দৃষ্টি থাকে 1 পাদ করে।
কেবলমাত্র শনি, এই যে 60 কথাটা লেখা আছে, 60 মানে পূর্ণ দৃষ্টি। তো শনি একমাত্র 3 নাম্বার ঘরে পূর্ণ দৃষ্টি দেয়, আর 3 নাম্বার ঘরে রাহু দেয় দ্বিপাদ দৃষ্টি। কেমন? তারপর চতুর্থ ঘর, গ্রহ যেখানে বসে আছে সেখান থেকে চতুর্থ ঘর, সেখান থেকে চতুর্থ ঘরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রবি এবং চন্দ্র ত্রিপাদ দৃষ্টিতে দেখছে, মঙ্গলই একমাত্র দেখছে পূর্ণ দৃষ্টিতে, আর বাকি সমস্ত গ্রহ দেখছে ত্রিপাদ দৃষ্টি, একমাত্র রাহু দেখছে দ্বিপাদ দৃষ্টিতে। কেমন? এটা 4 নাম্বার ঘরে গেল। 5 নাম্বার ঘরের ক্ষেত্রে সমস্ত গ্রহ 5 নাম্বার ঘরকে দ্বিপাদ দৃষ্টিতে দেখে, শুধুমাত্র রাহু এবং বৃহস্পতি 5 নাম্বার ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে। 6 নাম্বার ঘরে কারোর দৃষ্টি থাকে না, একমাত্র রাহুর থাকে দ্বিপাদ দৃষ্টি। 7 নাম্বার ঘরকে সমস্ত গ্রহই পূর্ণ দৃষ্টিতে দেখে, কেউই 7 নাম্বার ঘরকে অন্য কোনো দৃষ্টিতে দেখে না। 8 নাম্বার ঘর, 8 নাম্বার ঘরকে সমস্ত গ্রহ ত্রিপাদ দৃষ্টিতে দেখে, একমাত্র মঙ্গল দেখে পূর্ণ দৃষ্টিতে, আর রাহু দেখে দ্বিপাদ দৃষ্টিতে। 9 নাম্বার ঘরকে সমস্ত গ্রহ দ্বিপাদ দৃষ্টিতে দেখে, একমাত্র বৃহস্পতি এবং রাহু পূর্ণ দৃষ্টিতে দেখে। 11 ঘরে কোনো গ্রহেরই দৃষ্টি থাকে না, 12 ঘরেও কোনো গ্রহের দৃষ্টি থাকে না, একমাত্র রাহু 12 ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে। এই হচ্ছে দৃষ্টি সব। এটাকে যেভাবেই হোক, যেমন করি হোক, আমাদের মনে রাখতে হবে। আর এটা মনে রাখাটা এমন কোনো ব্যাপার নয়, কারণ সমস্ত গ্রহ প্রায় একই রকম দৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ কোনো রকম ফারাকই নেই এখানে। ভিন্ন দৃষ্টি কোন কোন গ্রহের আছে? ভিন্ন দৃষ্টি আছে শনি, মঙ্গল এবং বৃহস্পতি, রাহু। এই 4টে গ্রহকে আলাদা করে মনে রাখতে হচ্ছে। আর বাকি যতগুলো গ্রহ আছে সবারই দৃষ্টির যে বিধানটা সেটা একই রকম, তফাৎ কিছু নেই। রাহু, বৃহস্পতি এবং শনি, মঙ্গল, এই 4টে গ্রহ একটু ভিন্ন দৃষ্টি আছে, বাকি গ্রহের কিন্তু আর কোন রকম ভিন্ন দৃষ্টি নেই। হ্যাঁ, খুব ভালো একটা স্যার। এরকম ভাবে 3, 4, 5 মানে 3 নম্বর শনি, 4 নম্বর মঙ্গল আর 5 নম্বর বৃহস্পতি, আর ওইদিকে 8, 9, 10, মঙ্গলের 8, এর 9, 10, এইটা আলাদা খালি একদম। কিন্তু মনে রাখতে হবে অনেক কিছু, অল্প অল্প করে। হ্যাঁ, একটুখানি পড়াশোনা করতে হবে আমাদের, বিশেষ কিছু নেই। কেমন? কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যেখানে জ্যোতিষ পড়বো দেখতে পাবো যে এই দ্বিপাদ দৃষ্টি, একপাদ দৃষ্টি কোথাও কিন্তু পাবো না। যখনই দৃষ্টির কথা আসবে তখনই পূর্ণ দৃষ্টির কথাই আসবে, মানে পূর্ণ দৃষ্টি সবাই পড়ায়, গ্রহরা কোথায় কোথায় দৃষ্টি পূর্ণ দিয়ে থাকে। কারণ গ্রহদের শুধুমাত্র পূর্ণ দৃষ্টি বিচার্য তো আছে, ওটা তো করতেই হয়, তার সঙ্গে সঙ্গে এই একপাদ দৃষ্টি কোথায় দিচ্ছে, দ্বিপাদ দৃষ্টি কোথায় দিচ্ছে, ত্রিপাদ দৃষ্টি কোথায় দিচ্ছে, এইগুলো কিন্তু মারাত্মক বিচার্য। কেমন? কারণ যদি রাস্তার ক্ষেত্রে দিয়ে বলা যায়, পূর্ণ দৃষ্টি হচ্ছে একদম বাম্পার, স্পিড ব্রেকার যেগুলোকে বলি আমরা, স্পিড ব্রেকার। তো বাম্পার আমরা চোখের সামনে দেখতে পাই, বড় বড় বাম্পার থাকে, তো দেখে আমরা সেটাকে গাড়িকে স্লো করে দিই, এটা হচ্ছে পূর্ণ দৃষ্টি। আর ত্রিপাদ দৃষ্টি হচ্ছে রাস্তার মধ্যে বড় বড় গাড্ডাগুলো, যেগুলো চট করে দূর থেকে দেখা যায় না, কাছাকাছি গেলে দেখা যায়, আর সেই গাড্ডা থেকেও অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় বিপদ আসতে পারে। ত্রিপাদ দৃষ্টি। দ্বিপাদ দৃষ্টিটা কি? দ্বিপাদ দৃষ্টি হচ্ছে রাস্তাটা খারাপ, খুব একটা ভালো রাস্তা নয়, একটু ধীরে ধীরে যেতে হবে, দ্বিপাদ দৃষ্টি। আর একপাদ দৃষ্টি যেটা খুবই মাইনার, সেটা কি না, গাড়ি চলছে, রাস্তাও পরিষ্কার, খুব স্পিডে যাচ্ছি, কিন্তু চট করে গাড়ির চাকার মধ্যে কোথা থেকে একটা নুড়ি চলে আসলো, আর চাকাটা স্কিড করে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হওয়ার কোনো কথাই ছিল না কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে একপাদ দৃষ্টি। তো এই দৃষ্টিগুলো কিন্তু বিচার্য। আচ্ছা স্যার, পাতটা কি ওরকমই বুঝবো যেরকম আমরা অন্য ক্ষেত্রে যেরকম এইসব কি বলে নক্ষত্রের ক্ষেত্রে বুঝি যে 4 পাত করা আছে, 6 ঘন্টার ভাগ, তো এখানেও কি ওই মুভমেন্টটাতে সেভাবেই ভাগ করা হচ্ছে পাতগুলো? বুঝলাম না ঠিক। নক্ষত্র
একটা নক্ষত্রের 4টে পাদ থাকে, বলা হয়েছে মানে 4টে পাদ মানে কি, প্রথম 6 ঘন্টা এক পাদে, তারপর দ্বিতীয় 6 ঘন্টা দ্বিতীয় পাদে, তৃতীয় তৃতীয় পাদে, আর চতুর্থটা হচ্ছে চতুর্থ পাদে, না? 24 ঘন্টা ভাগ একটা নক্ষত্রের বলা হয় না, প্রথম পাদে নক্ষত্র, দ্বিতীয় পাদে নক্ষত্র, ওই যে জিনিসটা বলা হয়, হ্যাঁ। সেরকমই কি এটা পাদ? না, এটা সেরকম পাত না, এটা ফিক্সড। গ্রহরা যেখানে যেখানে আচ্ছা, তো প্রথম থাকবে এটা ফিক্সড। এটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে পূর্ণ দৃষ্টি মানে কি? পূর্ণ দৃষ্টি মানে একদম আমার চোখের সামনে বসে আছে, এর প্রত্যেকটা মুভমেন্ট আমি দেখতে পাবো, এটা পূর্ণ দৃষ্টি। দেখতে পাবো, আচ্ছা। আর যখনই ত্রিপাদ দ্বিপাদ একপাদ তখন হচ্ছে আর চোখে দেখা। আর চোখে দেখা, আচ্ছা আচ্ছা। হুম হুম। এটা হচ্ছে গ্রহরা যেখানে বসে আছে সেখান থেকে কোন যে ঘরগুলোকে দেখছে সেটা কোন ভাবে দেখছে, মানে আর চোখে দেখছে না সোজা ভাবে দেখছে নাকি টেরিয়ে দেখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতে পারছি। খুব ভালো ছকটা, খুব মানে অসাধারণ ছক, খুবই হেল্পফুল। এই হলো দৃষ্টি ছক। মিথুন বাবু বলুন, দৃষ্টি ছক বুঝতে কোনো অসুবিধা? আপনি দৃষ্টি বুঝতে পারছিলেন না? না স্যার, দেখলাম। পুরো ক্লিয়ার তো? স্যার একবার বলুন প্লিজ। কি বলবো? দৃষ্টিটা আর একবার বলুন স্যার। দৃষ্টিটা আপনার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বলুন? স্যার পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। এই রে, আচ্ছা আমি তো একবার বুঝিয়েছি, এবার আমি কে পুরোপুরি বুঝতে পেরেছে দেখি। একদম নিট এন্ড ক্লিন, আমি পুরোটা বুঝতে পেরেছি স্পষ্ট। কে আছে বলবো স্যার? আচ্ছা বলুন। বলছিলাম যে আমি একটু স্যার বুঝতে পারলাম 12টা এখানে রাশি মানে 12টা ঘর দেওয়া আছে এবং তাদের যে দেবতাগুলো আছে তাদের নাম দেওয়া আছে। তাতে 1 নাম্বার ঘরে মানে ওই রাহুতে যেটা আছে সেখানে কিন্তু 30টি যে পাচ্ছে সেটা পাচ্ছে কিন্তু 3 পাদৃষ্টি পাচ্ছে কিন্তু। আর 2 নম্বর হ্যাঁ না ভুল বললাম, 1 নম্বরে কোন দৃষ্টি কিন্তু পড়ছে না। 2 নাম্বার ঘরে কেবল রাহুতে 3 পাদৃষ্টি পাচ্ছে, আর 3 নাম্বার ঘরে সব জায়গাতে 1 পাদ করে পাচ্ছে। আর ভুলে গেলাম 60 পূর্ণ দৃষ্টি পাচ্ছে একটাতে, আর তারপরে কিন্তু দ্বিপাদ পাচ্ছে কিন্তু। আচ্ছা এভাবে বললে উনি বুঝতে পারবেন না। হরেন্দ্রনাথ বাবু আপনি বলুন। আচ্ছা, বুঝতে হবে প্রথম ঘরটায় সব গ্রহগুলো বসে আছে, প্রথম ঘরটায় সব গ্রহ বসে আছে। এবার দ্বিতীয় ঘরে শুধুমাত্র রাহুর ত্রিপাদ দৃষ্টি পড়ে, দ্বিতীয় ঘরে শুধুমাত্র রাহুর ত্রিপাদ দৃষ্টি পড়ে। তৃতীয় ঘরে সব গ্রহে 1 পাদ করে দৃষ্টি পড়ছে, আর একমাত্র আমাদের একটু লার্জ করে নি স্যার। আপনি কিভাবে শেয়ার করেছেন যে এটা উপরের এটা কাটছে, একটুখানি দেবেন? নামগুলো কাটছে উপর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ব্যাস, হ্যাঁ ঠিক আছে। এবারে তৃতীয় পাদে গিয়ে কি হচ্ছে, তৃতীয় ঘরে গিয়ে কি হচ্ছে, পূর্ণ দৃষ্টি পড়ছে শনির পূর্ণ দৃষ্টি, আর বাকি সব গ্রহ প্রতপাদ 1 পাদ দৃষ্টি, আর রাহুর পড়ছে দ্বিপাদ দৃষ্টি। ঠিক আছে, এটা হয়ে গেল তৃতীয় ঘরে। মানে যে গ্রহ যেখানে বসে আছে সেখান থেকে কোথায় তার দৃষ্টি পড়বে এটা আমাদের শেখানো হলো। এবার শেখানোর মধ্যে বলা হচ্ছে যে গ্রহ যেখানে বসে আছে সেটা হয়ে গেল তার 1 নম্বর ঘর। এবার যেখান থেকে সে বসে আছে সেখান থেকে দ্বিতীয় ঘরে ফেলছে খালি রাহু। এবার তৃতীয় ঘরে সবাই 1 পাদ, শনি খালি পূর্ণ দৃষ্টি, আর রাহু দ্বিপাদ। তারপরে চলে যাবো চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখছি যে সব গ্রহ 3 পাদ করে দিচ্ছে, আর আমাদের মঙ্গল পূর্ণ দৃষ্টি, আর রাহু দিচ্ছে দ্বিপাদ দৃষ্টি। এখানে এটা হলো। তারপরে পঞ্চম ঘরে, আচ্ছা যে বুঝতে চাইছিলেন উনি বুঝতে পারছেন তো?
এই জন্য জিজ্ঞেস করলেন। যিনি জিজ্ঞেস করেছিলেন বুঝতে পারেনি, মাথা উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ 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 বলুন, বুঝতে পারছি দাদা। বুঝতে পারছেন তো? না একদম আমাকে কিন্তু ইন্টারাপ্ট করবেন মাঝখানে, একদম ভাববেন না যে আমি বলছি বলে কিছু যেখানে বুঝে তা বুঝতে পারছেন, যেখানে বসে আছে সেখান থেকে এবার কি হবে, এবার 5 নম্বর ঘর, তো যেখানে সেই গ্রহটা বসে আছে সেখান থেকে 5 নম্বর ঘরে কি হচ্ছে, কে পূর্ণ দৃষ্টি দিচ্ছে আপনি বলতে পারবেন? একটু চেষ্টা করুন দেখি, 5 নম্বর ঘরে কার কার পূর্ণ দৃষ্টি পড়ছে? বৃহস্পতি। আপনি বলবেন, শুনবো, উনাকে জিজ্ঞেস করছি, উনার যিনি বুঝতে পারছেন। হ্যাঁ বৃহস্পতি, আরেকজন রাহু। তারানন্দ বাবু। আরে মিঠুন বাবু আপনি চুপ করুন, যিনি বুঝতে পারছেন ওনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, 6 নম্বর ঘরে কারোই দৃষ্টি পড়ে না, শুধুমাত্র রাহুর দ্বিপাদ দৃষ্টি পড়ে। আর 7 নম্বর ঘরে সব গ্রহেই পূর্ণ দৃষ্টি পড়ে। ঠিক আছে, 8 নম্বর গ্রহে চলে আসছি আমরা। 8 নম্বরটায় কার পূর্ণ দৃষ্টি পড়ছে? তো মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়ছে। ঠিক আছে, আর সবার কি পড়ছে? ত্রিপাদ দৃষ্টি। রাহুর পড়ছে দ্বিপাদ দৃষ্টি। 9 নম্বর ঘরে এটাই হয়ে গেল যে সবার দ্বিপাদ দৃষ্টি পড়ছে, শুধুমাত্র বৃহস্পতি আর রাহু পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তাদের 9 নম্বর ঘরে। 10 নম্বর ঘর সবাই একপাদ দৃষ্টি দিচ্ছে, আর শনি দিচ্ছে পূর্ণ দৃষ্টি। ঠিক আছে, আর রাহু দিচ্ছে 3 পাদ দৃষ্টি। ঠিক আছে, এটা গেল। 11 নম্বর ঘরে কারোই দৃষ্টি পড়ে না। ঠিক আছে, কোনো গ্রহের দৃষ্টি 11 নম্বরে পড়ে না। আর 12 নম্বর ঘরেও কারো পড়ে না, শুধুমাত্র পূর্ণ দৃষ্টি পড়ে আমাদের রাহুর। ঠিক আছে, আমাদের রাহু একদম ঠিক আছে, এইবার ক্লিয়ার হলো। এইবার ক্লিয়ার হবে। হ্যাঁ আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, না খুব ভালো বানিয়েছে স্যার, খুবই ভালো লেগেছে আমার। স্যার আগের ক্লাসগুলোর ওই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে না, ওগুলো একটু দিলে ভালো হতো স্যার। আমি তো আসতে পারিনি ক্লাসে। গ্রুপে দেওয়া ছিল। আগের 2-3টা ক্লাসের ভিডিও রেকর্ডিং করা হয়নি, আমি যেহেতু কম্পিউটার থেকে ক্লাসটা করতে পারিনি, ফোন থেকে করেছিলাম, যার জন্য আগের 2-3টা ক্লাসের ভিডিও নেই। লাস্ট পর্যন্ত যা রেকর্ডিং ছাড়া আছে ওইগুলোই ভিডিও আছে, আর আজকের রেকর্ডিংটা হচ্ছে। মাঝখানে 2-3টা ক্লাসের রেকর্ডিং নেই। একটু চন্দন বাবু পাঠিয়েছেন, মানে 2টো রেকর্ডিং পাঠিয়েছেন, তার মধ্যে মানে 4টে ক্লাসের মধ্যে 2টো মিস, 2টোতে আমরা ওই যে আলোচনা করেছি সেটা রেকর্ডিং চন্দন বাবু দিয়েছেন, সেটা আপনি গ্রুপে গেলে পাবেন। হ্যাঁ, ওর মধ্যে বোধহয় শুধুমাত্র ভয়েস রেকর্ডিংটা দেওয়া আছে। হ্যাঁ, সবার ভয়েস রেকর্ডিং, আপনি কথা বলছেন, ভয়েস রেকর্ডিং করা হয়েছে, ফোনে রেকর্ডিং করা হয়েছে। ওটাও সবটা বুঝতে না পারলেও একটু অসুবিধা হতে পারে, কিন্তু যারা বোঝার মোটামুটি বুঝে যাবেন শুধু রেকর্ডিং শুনে, যারা প্র্যাকটিসে আছেন। আচ্ছা, কে এই একটা সপ্তাহ ক্লাস আমাদের বন্ধ গেল, কে কটা প্র্যাকটিক্যাল করেছেন? এ কি একজনেরও নেই? আচ্ছা, আমায় কে ফোন করতেন? মিঠুন বাবু ফোন করতেন কি আপনি? না স্যার। তাহলে সৌমিত্র বাবু করতেন? একজন আছে এই স্টুডেন্টদের মধ্যেই যে মোটামুটি ভালোই প্র্যাকটিস করছেন, আমাকে মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞাসা করতেন। আজকে কিন্তু ক্লাসে একজন অ্যাবসেন্ট আছেন, যে আমাদের ক্লাসের ভালো স্টুডেন্ট, তিনি অ্যাবসেন্ট আছেন, ওই দিদি ভাই, কবির ভাই, স্বপ্নকুলি, উনি খুব ভালো রেসপন্স করতেন, উনি আজকে অ্যাবসেন্ট আছেন। দেবকুমার বাবু তো ভালো, দেববাবু শুধু আছে, দেববাবু। হ্যাঁ, দেবকুমার বাবু প্র্যাকটিস করছিলেন, কি খবর?
কোথাও নেই বোধ ক্লাস বোধহয় আজকে নেই বোধহয়। হ্যাঁ স্যার, না না, আচ্ছা আচ্ছা। বলুন। এই সপ্তাহে স্যার একটু হয়নি, অসুবিধা হয়েছিল একটুখানি। ওই জেঠু মারা গেছিল, দিয়ে ওই নিয়ে একটু বাইরে ছিলাম, দিয়ে আচ্ছা পড়া আচ্ছা হয়নি। না ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে যান। হ্যাঁ স্যার, নতুন আবার নতুন 3টে স্যার নিয়েছি নতুন করে, ওই 3টে আবার পড়ছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা নতুন নতুন যত ক্লাস এগোবে নতুন নতুন বিচার পদ্ধতি আমরা শিখবো, কেমন? তো এই দৃষ্টিচক্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝে গেছি মানে আমরা অনেকটাই শিখে গেছি। কারণ গ্রহদের দৃষ্টি প্রচুর পরিমাণে কাজ করে, প্রচুর। যেরকম দেখছি যে দেখুন, নবগ্রহ তো 12টা ঘরে থাকতে পারে না। যদি আমি 9টা গ্রহকে এক একটা ঘরে ধরে ধরে বসিয়ে দিই, তাও কিন্তু 3টে ঘর ফাঁকাই থাকবে, তাই না? আবার দেখছি কোনো কোনো ঘরে 1টা 2টো 3টে 4টে 5টা পর্যন্ত গ্রহ গিয়ে বসে পড়ছে। আবার আমি এরকমও শখ দেখেছি, যেটা খুবই দুর্লভ শখ, একটা মাত্র 2টো ঘরে সমস্ত গ্রহ বসে আছে, বাকি যে 10টা ঘর সেটা পুরোটাই ফাঁকা। অত্যন্ত দুর্লভ ছক। আর এটা দেখা যায় না বললেই চলে এক প্রকার। মানে লগ্নে গ্রহ আছে এবং সপ্তমে গ্রহ আছে, বাকি যে দুদিকে 5-5-10টা ঘর সেটা পুরোটাই ফাঁকা। কেমন? তো ফাঁকা ঘরের গুরুত্ব তো অপরিসীম, তাই না? ঘরটা ফাঁকা আছে মানেই যে সেই ঘরের কোনো গুরুত্ব নেই এমনটা নয়। আরে সেই যে ঘর ফাঁকা, সেই ঘর বিচার করব কিসের মাধ্যম দিয়ে? সেই ঘর বিচার করব গ্রহদের দৃষ্টির মাধ্যম দিয়ে, যে কোন কোন গ্রহ সেই ঘরে দৃষ্টি দিচ্ছে। 12টা ঘরের মধ্যে এমন কোনো ঘর থাকতেই পারে না যে ঘরে কোনো গ্রহের দৃষ্টি বিন্দু মাত্র পড়ে না। এই দৃষ্টিটা আমাদের মাথায় রাখতেই হবে। দৃষ্টিটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। দৃষ্টি ছাড়া আমরা কিন্তু বিচার করতে পারবো না। কেমন? তাহলে কি জানলাম, যে বৃহস্পতি যেখানে বসে সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম এই 3টে ঘরে পূর্ণ দৃষ্টি দেয়। রাহুও ঠিক তাই করে। যদি বৃহস্পতিটাকে আমরা মনে রাখি না, রাহুটাকেও মনে রাখতে পারবো। রাহুও বৃহস্পতির মতোই সেম টু সেম পঞ্চম, সপ্তম, নবমে দৃষ্টি দেয়। শুধুমাত্র একটা ঘর একটু এক্সট্রা বাড়ায় রাহু, সেটা হচ্ছে দ্বাদশ ঘরটা, 12 নম্বর ঘরটা, ব্যাস। আর কোনো ঝামেলা নেই। শনির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা 3, 7, 10, 3, 7 আর 10 শনির ক্ষেত্রে। আর মঙ্গলের ক্ষেত্রে যেটা হচ্ছে 4, 7, 8, খুব কমন। 7টা তো কমন, সবার পূর্ণ দৃষ্টি থাকছে, এটা তো মনে রাখার কোনো ব্যাপার না। 7 মানেই সবার পূর্ণ দৃষ্টি। আর মনে রাখতে গেলে শুধুমাত্র 2টো করে এক্সট্রা ঘর মনে রাখতে হচ্ছে, যেরকম শনির ক্ষেত্রে 3 আর 10, মঙ্গলের ক্ষেত্রে 4 আর 8, মিলে গেল, আর কোনো ঝামেলা নেই। আর রাহুর বৃহস্পতির ক্ষেত্রে কি হচ্ছে, বৃহস্পতির ক্ষেত্রে 5 আর 9, রাহুর ক্ষেত্রে 5, 9 আর একটা খালি এক্সট্রা বাড়ছে 12, ব্যাস। এইটাই যা মনে রাখার বিষয়। আর বাকি ঘরগুলোতে এমনি মনে থাকবে সমস্ত গ্রহের, আমাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কাউকে মনে রাখতে হচ্ছে না। মিথুন বাবু বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ছিল স্যার, যেটা দেখলাম যে 60 পূর্ণ দৃষ্টি 60 দেখতে পাচ্ছি, এটা 65 কেন কিন্তু আপনার কিন্তু হলো না কেন? 65 হলো না কেন? আচ্ছা, 60 মানে এখানে পূর্ণ দৃষ্টিকে বোঝানো হয়েছে। কেমন? ব্যাপারটা ঠিক অন্য রকম। ঠিকভাবে বলতে গেলে, যেমন ধরুন গ্রহ কটা? 9টা স্যার। 9টা। এইবার 9টা গ্রহকে যদি 12 দিয়ে ভাগ করি, মানে 12কে 9 দিয়ে ভাগ করি, কত পাবো? বাহাত্তর হবে না স্যার? কত? 72 হবে না? 72 হবে? ঠিক করে কে পারে? কনফিউজিং খেলা।
স্যার 1.3 এরকম কিছু আসবে। এই তো না, হাতে স্মার্টফোন থাকলে এই একটা সমস্যা, সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর। জ্যোতিষের ক্ষেত্রে ক্যালকুলেটর যতই আমরা কম ইউজ করব ততই মঙ্গল, আর যত বেশি ক্যালকুলেটর ধরবো তত কিন্তু হিসাব নিকাশ মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তাই তো আমি এখানে কুষ্টি শেখাচ্ছি না। কুষ্টি শেখাতে গেলে সেখানে সূর্যোদয়, সূর্যাস্ত, তাকে গুণ করা, তার টাইম, তার সেকেন্ড, তার মিনিট, সমস্ত গুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি অনেক রকম ব্যাপার আছে। আমি বলেছিলাম ক্যালকুলেটর ছেড়ে করতে, ক্যালকুলেটর নিয়ে 1.3। স্যার কি আমি একটু ছিলাম না, একটা প্রশ্নটা বলবেন? সরি। ওনার প্রশ্ন হচ্ছে যে এখানে পূর্ণ দৃষ্টির ক্ষেত্রে আমি 60 কেন লিখলাম, 65 কেন লিখিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাহ, ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন। হ্যাঁ বলুন। এমন কিছু ব্যাপার আপনি না। কি বল- হ্যাঁ আচ্ছা, গ্রহ 9টা, হ্যাঁ আর গ্রহরা ঘোরে 12টা ঘরে, হ্যাঁ তাই তো? আর এই যে 12টা ঘরে গ্রহরা ঘোরে, 12টা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘর কত ডিগ্রি করে আছে? 30। 30 ডিগ্রি করে। যদি 30 ডিগ্রিকে 12 দিয়ে গুণ করলে কত ডিগ্রি পাবো? 360। 360 ডিগ্রি। হ্যাঁ এইবার এই 360কে যদি 9 দিয়ে ভাগ করা হয় কত আসবে? 40। 40 আসবে। তাহলে হিসাব মতন আমার এখানে লেখা উচিত ছিল 40, তাই তো? আচ্ছা আচ্ছা, না এটা ভালো প্রশ্ন, আমার প্রশ্ন আমার কিন্তু খুব ভালো লাগছে যে কেন 60 লেখা হলো, খুব ভালো প্রশ্ন। তো 40 আসছে। হ্যাঁ 40 আসছে। তার মানে এদিক থেকে যদি হুম। দেখা যায় যে এক পাদের ক্ষেত্রে 1 লেখা হয়েছে, দ্বিপাদের ক্ষেত্রে 2 লেখা হয়েছে, ত্রিপাদের ক্ষেত্রে 3 লেখা হয়েছে, তাহলে 4 হুম। পাদের ক্ষেত্রে 4 অথবা 40 লেখা উচিত ছিল। আচ্ছা সেটা না করে 60 লেখা হলো। আচ্ছা এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে 40 লেখা থাকার কথা, 40 থেকে 20 কেন এক্সট্রা বাড়ানো হলো? 20 এক্সট্রা হুম। এই জন্য বাড়ানো হলো যে গ্রহরা ঠিক যেভাবে ঘুরছে, যেভাবে রুল করছে, গ্রহরা তো প্রত্যেকটা নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে। নক্ষত্রেরও কিছুটা ফল থাকে, নক্ষত্রেরও কিন্তু দৃষ্টি থাকে, কিন্তু নক্ষত্রের দৃষ্টি অতটা বিচার্য হয় না। তো যার জন্য যখনই গ্রহরা নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছে, নক্ষত্রের 4টে করে পাদ হয়। তো এই 4টে করে পাদের ওপর দিয়ে যখন নক্ষত্র যাচ্ছে, তখন সেক্ষেত্রে সেই নক্ষত্রের দৃষ্টিটাকে অ্যাড করে এখানে 20 বাড়ানো হয়েছে, যার জন্য 60 লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে মিথুন বাবু, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওপর দিয়ে যায়নি তো? না স্যার। আচ্ছা, মানে নিচে নিচে দিয়ে গেছে, ঠিক আছে। এইবার চট করে আমি একটা জন্ম ছক দেখাচ্ছি। এই ছকের শুধুমাত্র দৃষ্টি বিচার করে বলে দিন চট করে আমাকে। এই ছকটা কে দিয়েছিল? যেই দিয়ে থাকুক না কেন, দেখি এই ছকের দৃষ্টি বিচার করতে কে পারবে। হ্যাঁ আর একটু বড় করা যাবে? এই রে, আর তো বড় হচ্ছে না। নিজে হাত দিয়ে করে নিন, হাত দিয়ে আপনি স্ক্রিন আপনার বড় ফোনে। করে না, স্ক্রিনে বড় করে নেন, হাত দিয়ে বড় করে নিয়ে বড় হয়ে যাবে।
সময় যাচ্ছে, কে পারবে? মিথুন বাবু। বলুন স্যার। হ্যাঁ, দৃষ্টিটা বিচার করে দিন না। আমি স্যার কাঁচা স্যার, খুব স্যার। হ্যাঁ, আপনি তো বুঝে গেছেন বললেন সবটা। মোটামুটি চলছে স্যার, কিন্তু হ্যাঁ, প্র্যাকটিস করুন, শুরু করুন, আমি তো আছি, চিন্তা কি। এ কি সবাই হাত গুটিয়ে নিচ্ছে কেন? দেব কুমার বাবু। দেব কুমার বাবু। খুবই ইজি ব্যাপার তো, এটা তো এত কঠিন কিছু না, এত ভয় পাওয়ার কিছু নেই। ভুল করলেই সঠিকটা শিখতে পারবেন। চট করে এগিয়ে আসুন। আচ্ছা, আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন না? সমস্যা হচ্ছে কোথাও? না, শুনে চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা গুনতে হবে স্যার। যেরকম রবি বসে আছে, তাহলে সপ্তম ঘর হচ্ছে চন্দ্র যেখানে আছে, তাহলে চন্দ্রটা হয়ে গেল মিথুন। ওকে, চন্দ্রের রবির পূর্ণ তার মানে দৃষ্টি। পূর্ণ দৃষ্টি আছে, তার মানে এটাও পূর্ণিমার চার। একদম, এই তো শিখে গেছেন। আজকে বলা হয়েছে। আচ্ছা, রবি চন্দ্র হয়ে গেল। এবারে দেখতে হবে বুধ। বুধ বসে আছে, বুধেরও সপ্তম ঘর, তার মানে তার পরের ঘরটা হবে, তার পরের ঘরটা হয়ে গেল মিথুনের পরের ঘরে হয়ে যাচ্ছে। আমার তো ঘরের নাম বুঝলাম না, বুধ তো রবি হ্যাঁ, ও বুধ রবির সঙ্গে আছে, রাইট রাইট। তাহলে বুধ রবির সঙ্গে আছে, তাহলে বুধেরও ওখানে দৃষ্টি আছে। হ্যাঁ, বাহ, বুধেরও ওখানে দৃষ্টি আছে। আচ্ছা, এবারে হবে বৃহস্পতি। বৃহস্পতি কে বলা হয়েছে যে বৃহস্পতি নিজে 4 নম্বর 7 নম্বর, না সরি, বৃহস্পতি 5 7 9। আচ্ছা, 5 নম্বর বৃহস্পতি এখানে বসে 1 2 3 4, 4 নম্বর মানে হয়ে গেল বৃষভ। বৃষভে আছে, তারপরে হয়ে যাচ্ছে সিংহতে আছে। কোথায়? সিংহ। সিংহ কি করে হবে? না না, কন্যা সরি, কন্যা না, ঠিক বললাম। মেষ, বৃষভ, মিথুন, কর্ক, হ্যাঁ সিংহই তো হবে না। বৃহস্পতি 7 নম্বর, 1 2 3 4 5 6 7 নম্বর সে সিংহ হচ্ছে না। বৃহস্পতি তো মকরে বসে আছে, মকরে বসে থাকলে 7 নম্বর সিংহ কি করে হয়? 1 2 3 4 5 6। ও, ওটা তো কর্কট, সরি, কর্কট। কর্কটে দৃষ্টি আছে। আর আছে তো আপনার এতে কিছু হলে এই বাচ্চাটা এখানেই আছে। তুলা। তুলায় কি করে হবে? না, বললাম তুলার আগে যেটা কন্যা। স্যার এখানে লগ্নটা কোথায়? লগ্নটা তো বুঝতে পারছি না। ওইটাই লগ্ন খুঁজছিস, আমি লগ্ন পাচ্ছি না। লগ্ন স্যার কই? লগ্নটা আর একটা কন্যাতে দৃষ্টি দিচ্ছে 9 নম্বরটা। হ্যাঁ, লগ্নটা, হ্যাঁ ভালো, লগ্ন কুণ্ডলী লেখা আছে ওখানে, নিচে লেখা আছে যে লগ্ন হচ্ছে মিথুনে, তো সেই জন্য নিচে লেখা, মানে রাশিতে লেখা নেই, ওটা এখানে নিচে লেখা আছে।
না না, ওই একটু নিচে ওই লগ্নটা খুঁজছিল, ওটা পাচ্ছি না খুঁজে, ওই জন্য ছিল না। আরে নিচে লেখা আছে দাদা, মিথুন বাবু। কিন্তু কথা হচ্ছে লগ্ন দেখে আপনার এই করতে হবে না, আপনি যে দৃষ্টিগুলো বিচার করবেন, যে যে গ্রহগুলো বসে আছে সেগুলো থেকে গুনতে শুরু করতে হবে, বুঝলেন? আমি যেরকম দেখলাম রবি থেকে শুরু করছি, তারপর বুধ আছে, তারপর বৃহস্পতি আছে, তারপরে শুক্র, শনি আছে, শনি বসে আছে আপনার ওই ঘরে। এবার ওখান থেকে আমি 7 নম্বর ঘুরবো, তাই না? প্রথমে 3 নম্বর, 1 2 3, তার মানে হয়ে গেল মেষ বৃষভ মিথুন। শনির গ্রহ লক্ষ্য আছে, মিথুন কি তারপর করে হয়? মিথুনের পরে হয়ে আছে মিথুন কি মিথুন, করে হয় না? কেন 3 নম্বর? 3 নম্বর মিথুন কি করে হবে? শনি বসে আছে মিনে, মিনের পরে মেষ, মেষের পরে বৃষভ। আরে ইয়ার আজকে পাতু ভুল করছি আমি তো। Sorry, মেষ বৃষভে, বৃষভে আছে, বৃষভে পরে মিথুনের নেই, কর্কট নেই, সিংহের নেই। 7 নম্বর ঘর হয়ে গেল এটা। 7 কন্যা, একদম কন্যাতে ঠিক। ঠিক আছে, কন্যা, তারপরে 8 9 10, 10 নম্বর ঘর হয়ে গেল মকর, না 7, কন্যাতে বললাম 7, তাহলে 8 9 10, বৃশ্চিকের পরে হয়, ধনু। সবাই হেল্প করুন, ধনু, ঘরে, ধনু। ধনুর ঘরে যেটা বৃহস্পতির ঘর যেখানে, সেখানে কিন্তু হ্যাঁ, সেই ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু যেহেতু রবি বসে আছে দেখতে পাচ্ছি, এবার আপনার কিন্তু ওই বুধ বসে আছে। হ্যাঁ, না না, এখানে দৃষ্টি বিচার করতে বলেছেন স্যার, তো আমাদের খালি দৃষ্টিগুলো বলতে হবে। মানে শনির দৃষ্টি এই ঘরে আছে, বুঝলেন? শনি ঘরে 3 নম্বর ঘরে শনি আছে, 7 মিনের নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। পূর্ণ দৃষ্টি, মিনের ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, কন্যার ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, আর আপনার বৃষভের ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, 3 জায়গায় পূর্ণ দৃষ্টি, ঠিক আছে? মিনের ঘরে পূর্ণ দৃষ্টি কে দিচ্ছে? ওহো, ওটা উনি বলেন না, মিনের ঘরে, ধনুর ঘরে, ধনু, সরি। না না, মিনে তো বসেই আছে, মিনে বসে আছে। আমার প্রশ্ন হচ্ছে মিনের ঘরে পূর্ণ দৃষ্টি কোন গ্রহ দিচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো প্রশ্ন, মিনের ঘরে পূর্ণ দৃষ্টি কোন, বুঝছি। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7, মঙ্গল, মঙ্গল, আর কে বসে আছে মঙ্গলের সাথে? রাহু, রাহু 7 নম্বরে দেবেই। ঠিক বলেছি স্যার, মঙ্গল আর রাহু। মঙ্গল এবং রাহু পূর্ণ দৃষ্টি দিচ্ছে মিনের ঘরে। আচ্ছা, মিনের ঘরে ত্রিপাদ দৃষ্টি কোন গ্রহ দিচ্ছে? মিনের ঘরে ত্রিপদ দৃষ্টি কোন দিচ্ছে? ওই চারটা দেখতে হবে। অন্য কেউ বলবে, অন্য কেউ। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো না। মঙ্গল স্যার, মঙ্গল স্যার, মঙ্গল স্যার, মঙ্গল তো মিনের ঘরে দৃষ্টি দিচ্ছে পূর্ণ। আমি বলছি মিনের ঘরে ত্রিপাদ দৃষ্টি কোন গ্রহ দিচ্ছে, চট করে। রাহু স্যার, রাহু। রাহু পূর্ণ দৃষ্টি দিচ্ছে, ভালো করে দেখুন মিনের ঘরে ত্রিপাদ দৃষ্টি কোন গ্রহ দিচ্ছে। আচ্ছা, কেতু স্যার, কেতু স্যার, কেতু। স্যার বৃহস্পতি, বৃহস্পতি। বৃহস্পতি, বৃহস্পতি কি করে হয় বাবা? তিন নাম্বার দৃষ্টি কোন ঘরে গিয়ে পড়ে? রবি, রবি হবে না, কারণ কি চতুর্থ ঘর। হ্যাঁ, রবি হবে, বুধ হবে।
চতুর্থ। চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে ত্রিপাদ। আর সেম টু সেম মিনের ঘরে দ্বিপাদ দৃষ্টি কোন গ্রহ দিচ্ছে? খুব ইজি ব্যাপার। দ্বিপাদ দৃষ্টি গ্রহরা কোন ঘরে দিয়ে থাকে? পঞ্চম এবং নবম ঘরে না? আর তো কোনো ঘর নেই দ্বিপাদ দৃষ্টি দেওয়ার মতো পঞ্চম নবম ছাড়া। শুক্র দেবে। শুক্র দেবে, এই তো শুক্র দিচ্ছে দ্বিপাদ দৃষ্টি। আর কোন ঘরটা ফাঁকা? মেষের ঘরটা ফাঁকা আছে। মেষের ঘরে পূর্ণ দৃষ্টি কে দিচ্ছে? মেষের ঘরে পূর্ণ দৃষ্টি কে দিচ্ছে? আমি বলতে পারবো মনে হচ্ছে, কিন্তু আগে কেউ চেষ্টা করুক। আচ্ছা, মিথুন বাবু বলুন স্যার। মেষের ঘরে পূর্ণ দৃষ্টি কে দিচ্ছে? ওটাই তো কেমন স্যার ব্যাস ভুলে গেল স্যার মাথাতে। গুলিয়ে গেল? হ্যাঁ স্যার, কেমন গুলিয়ে গেল মাথাটা স্যার। কিন্তু না গোলায়নি, একটু ঠিক করে নিন, এক্ষুনি চিটিয়ে যাবে। গুলিয়ে কি সাদা হয়ে গেছে না কালো হয়ে গেছে? কালো স্যার, কালো স্যার। কালো হয়ে গেছে মানে রাহু ঢুকে গেছে তো। তাহলে দেখুন, আপনাকে ক্লু দিয়ে দিয়েছি আমি। রাহু 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 কি করে হয়? রাহু বললাম বলে রাহুই হবে? টু মানে তো স্যার রাহু হচ্ছে ওটা। কি মানে? কালো মানেই তো রাহু স্যার। হ্যাঁ, কালো মানে রাহু করছে। আমি বললাম মেষের ঘরে পূর্ণ দৃষ্টি কোন গ্রহ করছে? আমি বলছি স্যার, কেউ করছে না। বলুন। কেউ করছে না। কেউ করছে না? না, কারণ কি সপ্তম ঘরে কেউ নেই, মানে মেষ থেকে যে সপ্তম ঘরটা, আচ্ছা সেখানে কেউ নেই। আচ্ছা, এই আমি জন্য চ্যালেঞ্জ করলাম একজন গ্রহ দিচ্ছে পূর্ণ দৃষ্টি মেষের ঘরে। না, তাহলে হবে। আমি এইভাবে একটা ফট করে বুদ্ধি করলাম, যেখান থেকে 7 নম্বরে কেউ নেই, আর যেহেতু ওই ঘরে কেউ নেই 7 নম্বর, কিন্তু হ্যাঁ হবে, আমি বলেছিলাম। আচ্ছা, 8 নাম্বার ঘরে পূর্ণ দৃষ্টি কোন গ্রহ দেয়? মঙ্গল। দেখুন তো মঙ্গলটাকে ফলো করে কি বলছে মঙ্গল। 1 2 3 4 5 1 2 3 4 8। মঙ্গল স্যার 8 নম্বর ঘরে আছে। হ্যাঁ, না দিচ্ছে 8 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, মানে মেষে পূর্ণ দৃষ্টি। মেষের ঘরে 8 নম্বর হচ্ছে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। ঘরে পূর্ণ দৃষ্টি কে দিচ্ছে? মঙ্গল স্যার। মঙ্গল গেল একটাকে, তাই তো? এবার ফাঁকা ঘর রয়েছে বৃষ। বৃষ ঘরে পূর্ণ দৃষ্টি কে দিচ্ছে? চট করে, এত সময় দিলে হবে না। এটা আমি বলেছিলাম, কিন্তু একটা তো বৃহস্পতি বলেছিলেন তো। বৃহস্পতি নয় গেল, ঠিক আছে। আর কি দিচ্ছে? আচ্ছা, আর কেউ নেই? বৃহস্পতি আছে, 1 থেকে 5 গুনবো। শনি, শনিরও আছে, শনিরও দিচ্ছে, শনিও দৃষ্টি দিচ্ছে। ও হ্যাঁ, 3 নম্বর। ঠিক। শনি দিচ্ছে, বৃহস্পতি দিচ্ছে, 3 5 হয়ে গেল। 1 আর কি আসবে? 3 4 5। যা, কেউ পারলো না। বৃষঘরটা কার ঘর? শুক্রের ঘর। শুক্র কোথায় বসে আছে? শুক্র বসে আছে বৃশ্চিকে। যদি গুণ হয় থেকে কি বেরোবে? 1 2 3 4 5 7। এটা
শুক্র 7 নম্বরে। হ্যাঁ তাহলে শুক্র দিচ্ছে, স্যার রাহু দিচ্ছে। তাহলে বৃষের ঘরে শুক্র দিচ্ছে, বৃহস্পতি দিচ্ছে, শনি দিচ্ছে, এতগুলো গ্রহ আর দিচ্ছে। স্যার রাহু দিচ্ছে স্যার। রাহু দিচ্ছে, হুম। বাহ, কোথায়? অতি উত্তম, রাহু দিচ্ছে, একদম ঠিক। রাহু শুক্র বৃহস্পতি আর শনি না স্যার? একদম পারফেক্ট। তারপর দেখতে পাচ্ছি ফাঁকা ঘর আছে কর্কট। কর্কটে দেখবো চটপট কে দৃষ্টি দিচ্ছে? কর্কটে পূর্ণ দৃষ্টি কার আছে চট করে? বৃহস্পতি তো আছেই। বৃহস্পতি আছে, আর কেউ আছে নাকি? পূর্ণ দৃষ্টি বৃহস্পতির, কর্কটে স্যার বললাম শুক্র না স্যার, শুক্র না স্যার, শুক্র। শুক্রর পূর্ণ দৃষ্টি কর্কটে কি করে থাকবে? এত কনফিউজ হওয়ার কিছু নেই। কর্কটে বৃহস্পতি ছাড়া আর কোনো গ্রহের পূর্ণ দৃষ্টি নেই। কনফিডেন্টলি বলতে হবে তো। আচ্ছা, কর্কট হয়ে গেল। সিংহ ঘরটা ফাঁকা আছে, সিংহ ঘরটা দেখবো চট করে, সিংহ ঘরে কার কার পূর্ণ দৃষ্টি পড়ছে? বৃহস্পতি পড়ছে। কত পাদ পড়ছে? না 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 চল, আচ্ছা পাদে পড়ছে। এমন কোন ঘর জন্মছকে থাকতেই পারে না যেখানে কোনো গ্রহ নেই, কোনো গ্রহের দৃষ্টি নেই, এটা হতেই পারে না। আচ্ছা, তাহলে বৃহস্পতি পড়ছে 3 পাদ। পড়ছে কত পাদ পড়ছে? 3 পাদ। 3 পাদ পড়ছে, একদম ঠিক। আর হ্যাঁ, একটা কথা ঠিক যে সিংহের ঘরটাতে কোনো গ্রহের পূর্ণ দৃষ্টি নেই। পূর্ণ দৃষ্টি, কেমন? আচ্ছা, তারপরে ফাঁকা তুলার ঘরটা ফাঁকা আছে, তুলার ঘরে কার দৃষ্টি আছে? তুলার ঘরে কার পূর্ণ দৃষ্টি আছে? বৃহস্পতি স্যার বৃহস্পতির রয়েছে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি তুলার ঘরে? না পূর্ণ না, এমনি দৃষ্টি রয়েছে আর কি। কতটা রয়েছে? রয়েছে মানে কতটা রয়েছে? পূর্ণ স্যার। পূর্ণ? কি করে পূর্ণ হয়? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। নবম ঘর তো না স্যার? নবম ঘর তো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ঠিকই বলছি। নবম, 10, 11, 12। হ্যাঁ, নবম ঘর হচ্ছে কার ঘরটা বললেন? নবম ঘর স্যার এটা। না, নবম ঘরটা তো এটা।
আমার কি বলে হ্যাঁ কোন বৃহস্পতি যদি মকরে থাকে তাহলে নবম ঘর তুলা হয় কি করে? কন্যা, হ্যাঁ কন্যাটা এ নভেম্বর, তুলাটা স্যার জিজ্ঞেস করি। তুলায় কার দৃষ্টি আসছে? স্যার আপনাদের ওখানে অনেক রাত হয়ে গেছে না? ও 11টা বেজে গেছে, কেউ বলেননি কেন? 11টা পার হয়ে গেছে, আমি তো তাই, আমি তো ওই জন্য পরে আপনি মাঝখানে যে কথাটা বলি আমি বলছি ক্লাস শেষ হয়ে গেছে, আমি যে লুকিয়ে রেখেছি, তারপরে দেখছি আপনি ক্লাসে করে যাচ্ছেন, অনেক টাইম হয়ে এই যে আমি তো টাইমে আপনাদের। না, এটা উচিত হচ্ছে না, উচিত হয়নি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রতিবারই তো আপনাদেরকে বসিয়ে রেখেছি আমি। খুব ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু কিন্তু এত সময় তো 11টা। সবার খাওয়া দাওয়া হয়েছে রাতের? স্যার আপনি কখন খান রাত্রিবেলা? এত লেট করে খাওয়া দাওয়া করেন? না স্যার এখনো হয়নি। না না, করে নিন করে নিন, আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ স্যার আজকের ওই ভিডিওটা পাবো তো? হ্যাঁ আজকেরটা পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ স্যার। আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি বাড়াবো না, অনেকটা আমি টাইমটা দেখিয়ে দিই, তার জন্য ক্ষমা প্রার্থী। স্যার যা হয়েছে ভালোই হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে না, ঠিক আছে। খুবই ভালো। রেকর্ডিং গ্রুপে পেয়ে যাবেন, আজকে আমি দিচ্ছি রেকর্ডিং গ্রুপে। আজকে এই পর্যন্তই, শান্তি মন্ত্র ক্লাস শেষ করা হোক। দেবকুমার বাবু শান্তি মন্ত্র করুন। স্যার মুখস্থ হয়নি ওটা।